তো হ্যালো এভরিওয়ান, আমরা আজকে দুটো পার্টে জিওসি এবং হাইড্রোকার্বনের রিভিশন লেকচার শেষ করব। আমি এই পিডিএফটা দিয়েছি, যে পিডিএফের মধ্যে জিওসি এবং হাইড্রোকার্বনের মার্জ পিডিএফ আছে, দুটো একদম মিলিয়ে আছে, তার মধ্যে সমস্ত নোট আছে যেগুলো আমি পড়িয়েছি ব্যাচে। তো সেখানে আমি দুটো পার্টে করছি, দুটো ভিডিওতে, একটাতে জিওসি করব, একটাতে হাইড্রোকার্বন করব। তো এর থেকেই তোমরা তোমরা কী করতে পারবে যে এই পিডিএফটা কাছে রাখবে, পিডিএফটা সেভ করে রাখবে বা প্রিন্ট করে রাখবে, তার সঙ্গে এই ভিডিওটা দেখবে, দেখে তাতে করে তারপর রিভিশন করতে পারবে, সুবিধা হবে। তো এবার প্রথমত যেটা বলার ছিল যে সিলেবাসটা, অর্গানিক কেমিস্ট্রি সিলেবাসটা কীরকম আছে। তো সিলেবাসের মধ্যে আমাদের জিওসি আর হাইড্রোকার্বনটা কীরকম ওয়েটেজ আছে। জিওসি এই যে জিওসি সাম প্রিন্সিপাল, এটাতে করলে টোটাল আছে 7 নাম্বার। হাইড্রোকার্বনটায় টোটাল আছে 8 নাম্বার, তার মানে 7 8 15 নাম্বার। তো তোমাদের 35-এর এক্সামের মধ্যে প্রায় 15 নাম্বার এখান থেকেই আসবে। 15 মার্কস শুধুমাত্র মানে অর্গানিক কেমিস্ট্রি থেকেই আসবে। তো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। তো সেক্ষেত্রে আর একটা বিষয়, যে শুধুমাত্র তো আমরা এই এক্সামের জন্য পড়ি না, তো আমাদের মেন এক্সাম যেটা এইচএস, যেটা সেখানে তো বেশি পরিমাণে অর্গানিক কেমিস্ট্রি রয়েছে, সেখানে অর্গানিক কেমিস্ট্রি প্রচুর আছে। ধরতে গেলে 70-এর মধ্যে প্রায় 30 নাম্বারই দুটো মিলিয়ে অর্গানিক কেমিস্ট্রি। তো সেক্ষেত্রে তো যদি এই জিওসি আর হাইড্রোকার্বনের বেসিক না থাকে, তো সেখানে গিয়ে তোদের ক্ষেত্রে কী হবে, করতে পারবি না, ওই 12-এ গিয়ে ওই অর্গানিক কেমিস্ট্রিগুলো হবে না, যেখানে গিয়ে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যাডিনের মধ্যে এসএন রিয়াকশানগুলো করবো, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক 1, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক 2, E1 E2 E1CB। তো এই যত রিয়াকশানগুলো আছে সেগুলোর জন্য বেসিক্স হিসাবে আমাদের দরকার এই জিওসি আর হাইড্রোকার্বনটা। তো যাই হোক, তো জিওসির ক্ষেত্রে আমাদের কী এখানে আমি পিডিএফের মধ্যে বলবো কী আমাদের বেশি মনে রাখতে হবে, আর কী আমাদের পরের ক্লাসের জন্য কাজে লাগবে সেটাও। তো জিওসি হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রির মধ্যে কী পার্ট আছে, ইউপ্যাক নোমেনক্লেচার আছে, আইসোমেরিজম আছে, আর জিওসির একটা আলাদা পার্ট আছে টোটাল। তো ইউপ্যাক নোমেনক্লেচারটা অলমোস্ট যে বেসিক্সটা সেটা আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি, আর সেখানে শুধু আমরা একটু ডিটেলসে পড়বো প্রত্যেকটার কীভাবে কী নামকরণটা করতে হয়, আর অনেক বেশি পরিমাণে ব্রাঞ্চিং দিয়ে যে কমপ্লেক্স যৌগগুলো সেগুলো একটু করার চেষ্টা করবো। সেগুলো হচ্ছে ইউপ্যাক নোমেনক্লেচার ক্লাস 11-এর হিসাবে, নয়তো বাকিটা মোটামুটি ক্লাস 10-এ করা আছে বেসিক্সটা। আর সত্যি বলতে ক্লাস 11-এর বোর্ডসে কিন্তু ক্লাস 10-এর মতোই সোজা কোশ্চেন আসে, খুব বেশি জটিল কিছু আসে না। তো এবার আইসোমেরিজমের যদি ধরা হয়, আইসোমেরিজমের মধ্যেও কিছু পার্ট আছে 11-এর আর কিছু পার্ট আছে 12-এর। তো এখানে 11-12 মিলিয়ে আছে, তার মধ্যে ম্যাক্সিমাম যেটা তোর অপটিক্যাল আইসোমেরিজমটা সেটা কিন্তু ক্লাস 12-এ আছে, ঠিক আছে। তো এবার জিওসি যদি বলা হয়, জিওসির ক্ষেত্রে কিন্তু পুরো জিওসিটাই 11-এ আছে, এবং জিওসির যে পুরো কনসেপ্টটা সেটা কাজে লাগবে ক্লাস 12-এর পুরো অর্গানিক কেমিস্ট্রিতে। তো এখানে ইউপ্যাক নোমেনক্লেচারে, ইউপ্যাকের ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এখানে পড়তে হবে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, আর তার সঙ্গে আছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো এই 4টে পার্ট পড়তে হবে 4 রকমভাবে, আর তার সঙ্গে আছে অ্যারোমেটিসিটির একটা পার্ট। এবার সম্পৃক্ত অসম্পৃক্ত এগুলোর মানে কি, এটা তো ক্লাস 10-এ জেনে এসেছি। সম্পৃক্ত আর অসম্পৃক্তর মানে কি? সম্পৃক্ত দ্যাট মিনস স্যাচুরেটেড, মানে যা থাকার কথা তাই আছে, পরিপূর্ণ, মানে পুরোপুরি যা থাকার কথা। এবার কী থাকার কথা, এই যে যা থাকার কথা বলতে যাটা কী থাকার কথা, সেটা হচ্ছে ডাবল বন্ড। তো ডাবল বন্ড বলছি কেন, মানে হাইড্রোজেন বা সিঙ্গেল বন্ড। তো যতগুলো সিঙ্গেল বন্ড কার্বন দিতে পারে, কতগুলো দিতে পারে কার্বন? 4টে সিঙ্গেল বন্ড রাখতে পারে কার্বনের ভ্যালেন্সি 4। তো এই 4টে সিঙ্গেল বন্ড যদি কার্বন পরিপূর্ণ করে রাখে, 4টে মলিকিউল দিয়ে, 4টে অ্যাটম দিয়ে, সেটা হাইড্রোজেন হতে পারে বা কার্বন নিজের মধ্যে বন্ড করতে পারে। তো যদি এটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বলবো সেটা সম্পৃক্ত। তাহলে এখানে কী আছে, এই কার্বনটার মধ্যে 4টে বন্ডে একটা হাইড্রোজেন আর একটা কার্বন যুক্ত আছে। তাহলে এখানে কার্বনের 4টে সিঙ্গেল ভ্যালেন্সি পরিপূর্ণ আছে। সো আমরা বলতে পারি যে এখানে কার্বনটা বা এই কম্পাউন্ডটা স্যাচুরেটেড বা সম্পৃক্ত। এবার অসম্পৃক্তর মধ্যে কী হয়েছে, অসম্পৃক্ত মানে একটি উল্টোটা হবে, আনস্যাচুরেটেড মানে যা ভর্তি হয়নি, এখনও ফাঁকা আছে। তাহলে কি ফাঁকা আছে, মানে এখনও কার্বনের সিঙ্গেল ভ্যালেন্সি ভর্তি হতে পারে,
এখনও ফাঁকা আছে। তো এখানে কার্বনের যে এই ডাবল বন্ড থাকা, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, এই ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকাকে অসম্পৃক্ত কেন বলা হয়? কারণ এই যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড এগুলো কিন্তু ভেঙে গেলে এখানে এই যে এই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যদি ভাঙা যায় তাহলে কিন্তু সেখান থেকে আমরা আরও দুটো সিঙ্গেল বন্ড অ্যাড করতে পারি। মানে ধর এই যে যদি এই যে ডাবল বন্ডের মধ্যে দুটো বন্ড ভেঙে যায় তাহলে কিন্তু এই যে আরেকটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে গেল। আবার যদি এই বন্ডটা ভেঙে যায় তাহলে কিন্তু আরও একটা করে হাইড্রোজেন যুক্ত হতে পারবে। বোঝা যাচ্ছে? তাহলে এক্ষেত্রে এরকম ব্যাপার হয় যে কার্বনের যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে তাকে আমরা বলবো অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড, আর যদি সিঙ্গেল বন্ড থাকে তাকে বলবো স্যাচুরেটেড। ঠিক আছে? তো এইটাই মোট কথা। এটা আর একটা যদি আমাদের ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিংয়ের ভাষায় বলা যায়, ক্লাস 10-এর ভাষা তো এটা ছিল যে সম্পৃক্ত অসম্পৃক্ত কী বলা হয়, কিন্তু এখন যদি আমরা বলি যে যদি কার্বন কার্বন পাই বন্ড থাকে তাহলে তাকে আমরা বলবো অসম্পৃক্ত, আর যদি কার্বন কার্বন সবগুলোই কার্বন বা অন্য অ্যাটমের সঙ্গে যদি সবটাই সিগমা বন্ড থাকে তাহলে তাকে বলবো আমরা স্যাচুরেটেড। ঠিক আছে? তো কার্বন কিন্তু এই পাই বন্ডটাকে ভেঙে সিগমা বন্ডই করতে চাইবে। ঠিক আছে? তো এবার যদি বলা হয় যে আনস্যাচুরেটেড আর স্যাচুরেটেড এর মধ্যে কোনটা বেশি স্টেবল, তো অলমোস্ট যদি দেখা যায় যদি আমরা পাই আর সিগমার হিসেবে ধরি তাহলে কিন্তু যে যে এই আনস্যাচুরেটেড এর কিন্তু স্টেবিলিটি স্যাচুরেটেড থেকে কম হবে। কেন? কারণ এর মধ্যে পাই বন্ড আছে, আর পাই বন্ড হচ্ছে আনস্টেবল। তো পাই বন্ড যদি আনস্টেবল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পাই সবসময় ভেঙে গিয়ে সিগমা করতে চাইবে। তো আনস্যাচুরেটেড কম্পাউন্ড যেগুলো আছে মানে ডাবল বন্ড ট্রিপল বন্ড দিয়ে তারা কিন্তু সবসময় স্যাচুরেটেড হওয়ার চেষ্টা করে। ঠিক আছে? এবার ইউপ্যাক নোমেনক্লেচারের এইগুলো যা যা উদাহরণ আছে সেগুলো এই পিডিএফ থেকে দেখবি, এখান থেকে কিন্তু এরকমভাবে বলার কিছু নেই। ইউপ্যাক নোমেনক্লেচারের যা যা এই যে উদাহরণগুলো আছে সেগুলো পিডিএফের মধ্যে একবার দেখলেই কিন্তু মোটামুটি কাজ মিটে যাবে। ঠিক আছে? তো এবার এই যে বন্ড লাইন স্ট্রাকচারটা হচ্ছে যে এই যে নো কার্বন শুড বি শোন, নো হাইড্রোজেন শুড বি শোন, এনি এলিমেন্ট এক্সেপ্ট কার্বন হাইড্রোজেন শুড বি শোন। তো এই যে শুড বি শোন মানে যদি একটা স্ট্রাকচার রাখা যায় যে CH3 CH2 এদিকে মাঝখানে যদি একটা N দিয়ে যাওয়া হয় NH আর এদিকে CH3, তো এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা যখন আমরা আঁকবো তখন কিন্তু এখানে এই একটা দাগ দেবো প্রথমে, কারণ এই একটা কার্বন, এখানে আর একটা কার্বন জায়গাটা N আসবে আর এখানে একটা কার্বন। তাহলে এখানে অ্যাকচুয়ালি যে কার্বনটা দেখানো হয়নি, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে নাইট্রোজেন আছে, এখানে একটা কার্বন আছে। তো যেখানে কিন্তু হাইড্রোজেন আর কার্বন কোনোটাই দেখানোর দরকার নেই, শুধুমাত্র যদি কার্বন হাইড্রোজেন বাদ দিয়ে অন্য কিছু থাকে তাহলে কিন্তু সেটা দেখাতে হবে। তো এখানে এনটা যেহেতু ছিল, এনটা কার্বন হাইড্রোজেন বাদ দিয়ে অন্য কিছু, তাই এখানে দেখানো হয়েছে। বাকি যদি অন্য কোনো ফসফরাস বা সালফার কোনো কিছু থাকে সেটাও দেখানো যাবে। ঠিক আছে? তো হচ্ছে বন্ড লাইন স্ট্রাকচারে কিন্তু কম্পাউন্ড আঁকা খুব সোজা, তাড়াতাড়ি হয়, আর এটাই বোঝার প্র্যাকটিস করতে হবে। এখন পুরোপুরি এত বড় বড় কম্পাউন্ড এরকমভাবে পড়ে দেখানো যাবে না, এত সময় থাকবে না পরীক্ষার হলে, আর তোদের যত কম্পাউন্ড লিখবি তত বুঝতেও পারবি না অত। তাই মোটামুটি বন্ড লাইন স্ট্রাকচারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট নতুন হিসেবে। তারপরে এই যে যতগুলি বন্ড লাইন স্ট্রাকচার এরকমভাবে দেখানো আছে কীভাবে কী করতে হয়, আর এই কয়েকটা নাম মনে রাখতে হবে, এই নামগুলো কাজে লাগবে পুরো 11-12 জুড়ে। পাইরোল কী, ফিউরান কী, থায়োফিন কী, পাইপিরিডিন কী। তো এখানে এই পিরিডিন আর পাইপিরিডিন এর দুটোর মধ্যে একটা পার্থক্য আমরা দেখে নিতে পারি। পিরিডিনের ক্ষেত্রে পিরিডিনের স্ট্রাকচার যেরকম, এখানে এই করে এরকমভাবে নাইট্রোজেন নিয়ে এখানে ডাবল বন্ড, এখানে বন্ড, এখানে একটা বন্ড, এটা হচ্ছে পিরিডিন। দিস ইজ পিরিডিন আর এটা হলো পাইপিরিডিন। তো এই দুটোর মধ্যে পার্থক্যটা কীরকম, এখানে পিরিডিনটা কি, এর মধ্যে 3টে পাই বন্ড আছে, পিরিডিনের মধ্যে 3টে পাই বন্ড আছে, কিন্তু পাইপিরিডিনের মধ্যে কোনো পাই নেই। তাহলে পাইপিরিডিনের মধ্যে কোনো পাই অ্যাকচুয়ালি নেই, তাই তার নামের মধ্যে পাইটা দিয়ে দেওয়া হয়েছে ব্যালেন্স করার জন্য। এভাবে মনে রাখতে পারিস যে পাইপিরিডিন আর পিরিডিনের মধ্যে পার্থক্য। পিরিডিনের মধ্যে কিন্তু 3টে পাই বন্ড থাকে, আর এই পিরিডিনের পাই বন্ডের রেজোন্যান্স আমরা কিন্তু দেখব এখানে কিন্তু মানে সেটা ক্লাস 12-এ আছে নাইট্রোজেন চ্যাপ্টারের মধ্যে পিরিডিনের রেজোনেটিং স্ট্রাকচারগুলো, ওই স্ট্রাকচারগুলো আঁকতে হয় পরীক্ষার হলে, তো সেগুলো ওখানে থাকবে। তো অ্যাকচুয়ালি পাইপিরিডিন আর পিরিডিনের মধ্যে পার্থক্য এইটাই। আর এই যে নামগুলো পাইরোল রিং, ফিউরান রিং, এগুলো মনে রাখতে পারলে সুবিধা, পাইরোল ফিউরান মনে রাখতে। ঠিক আছে? এবার
এবার ইউপ্যাকের যেগুলো রুল আছে সেই রুলগুলো পরপর বলা আছে এখানে, যে সিলেকশন অফ প্যারেন্ট কার্বন চেন কীভাবে করব, প্যারেন্ট কার্বন চেনের সিলেকশন কীভাবে হয়, কী কী রুল আছে, এইভাবে এইগুলো সব একটু পড়লে একবার দেখে যাবি, বুঝতে পেরে যাবি কি আছে না আছে। এই যে প্রিফিক্স প্লাস রুট, ওয়ার্ড রুট প্লাস সাফিক্স 1 প্লাস সাফিক্স 2, এগুলো একবার শুধু এখান থেকে দেখে নিবি। এক্সাম্পলগুলো কী বলবো এখানে। কার্যকরী গ্রুপ আমাদের যেগুলো আমরা ক্লাস 10-এ পড়েছি সেগুলোই মোটামুটি আছে, এক্সট্রা কিছু কিছু আছে। অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিডামাইড, এগুলো। তো এবারে পরেরটায় দেখ, এগুলো এক্সাম্পল আছে সব অ্যালকিনে। এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। প্রাইমারি কাকে বলা হয়? প্রাইমারি মানে হলো যে একটি কার্বনের সঙ্গে যুক্ত, ঠিক আছে? মানে ধর কোনো একটা কার্বনকে আমি ধরি, কোনো একটা কার্বন, এই কার্বনটা আর একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই একে বলবো আমরা 1 ডিগ্রি কার্বন। তাহলে এবার যে 1 ডিগ্রি কার্বন, সেই 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো থাকবে তাকে বলা হবে 1 ডিগ্রি হাইড্রোজেন, ঠিক আছে? তো সেকেন্ডারি কি? সেকেন্ডারি মানে হলো এই যে কার্বনটা, ধর এই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই এই কার্বনটা হবে সেকেন্ডারি, কিন্তু এই যে কার্বনটা এটা তো একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই হবে প্রাইমারি, এ হবে প্রাইমারি। তাহলে ডান দিকের দুটো হলো প্রাইমারি আর মাঝখানেরটা হলো সেকেন্ডারি। তাহলে যদি বলা হয় যে মাঝখানে যে 2 নম্বর কার্বনটার হাইড্রোজেনগুলোকে কী বলবো, তাহলে এই যে 2 নম্বর কার্বনের যে হাইড্রোজেনগুলো সেগুলো হবে সেকেন্ডারি হাইড্রোজেন, আর এইটা ফার্স্ট আর থার্ডের কী হবে, সেগুলো হবে প্রাইমারি হাইড্রোজেন। টারশিয়ারি ক্ষেত্রে কি? টারশিয়ারি ক্ষেত্রে একই রকম, যে এখানে এই যে মাঝখানে কার্বনটা সে 3টে কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই একে বলা হবে টারশিয়ারি 3 ডিগ্রি, আর বাকি 3টে যেগুলো সব একটা করে কার্বনের সঙ্গে যুক্ত আছে ডাইরেক্ট, সেটাকে বলবো 1 ডিগ্রি। তাহলে এর প্রত্যেকে একই রকম, যে কার্বনটা যত ডিগ্রি তার সঙ্গে হাইড্রোজেনগুলো তত ডিগ্রিটা হবে। বাকি হচ্ছে কোয়াটার্নারি 4 ডিগ্রি। 4 ডিগ্রিতে কী হবে, একটা যে কার্বন সে 4টে কার্বনের সঙ্গে যুক্ত আছে, মানে 4টে ভ্যালেন্সি পূর্ণ হয়েছে কার্বন দ্বারা, তাকে বলা হবে কোয়াটার্নারি। কিন্তু মনে রাখতে হবে এই কোয়াটার্নারি কার্বনে কোনো কোয়াটার্নারি হাইড্রোজেন থাকে না। কোয়াটার্নারি হাইড্রোজেন থাকে না, তার একটাই কারণ যে কার্বনের 4টে ভ্যালেন্সি 4টে কার্বন দিয়ে পূর্ণ হয়ে গেছে, তাই সেখানে হাইড্রোজেন থাকা সম্ভব নয়। সো এটাকে আমরা বলতে পারি যে কোয়াটার্নারি কার্বন হ্যাজ নো কোয়াটার্নারি হাইড্রোজেন, ঠিক আছে? তো এখানে প্যারেন্ট কার্বন চেনের আরও রুল দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল ফাংশনাল গ্রুপের মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড, উইক অ্যাসিড, তারও কিছু এক্সাম্পল দেওয়া আছে। অ্যালডিহাইড অ্যাল হয়, তারও এক্সাম্পল দেওয়া আছে। কিটোন ওন হবে, আচ্ছা কিটোন এই যে যেমন অ্যাসিটোন হচ্ছে নেল পলিশ রিমুভার, এটা তো এখন লেখা থাকে, তোরা জানিস এগুলো, মেয়েরা ভালো জানবি। তো এখানে এইগুলো হলো কিটোন। অ্যাসিড হ্যালাইডটা নতুন তোদের কাছে, অ্যাসিড হ্যালাইড COX থাকে। উইল হ্যালাইড, ঠিক আছে? এক্স ফর হ্যালোজেন, মানে হ্যালোজেন মানে কি, X = ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা উইল হ্যালাইড বলবো তার স্ট্রাকচারটাকে। যেমন এখানটা এই যে COBr আছে, তার মানে এটা হবে, এটা কিন্তু কখনো এরকম ভাববি না যে এটা ব্রোমাইড বলবো আর এটাকে CO মানে কিটোন বলবো, কখনোই না। কিটোন গ্রুপের সঙ্গে যদি ডাইরেক্ট কোনো হ্যালাইড থাকে টার্মিনাল কার্বনে কিন্তু কোনো দিন কিটোন গ্রুপ থাকে না, এটা মাথায় রাখতে হবে। কিটোন সবসময় দুটো কার্বনের মাঝখানে থাকবে। এই যে কার্বন 3টে কার্বন মিনিমাম হতে হয়, এই যে মাঝখানে থাকবে সবসময় কিটোন। কিন্তু অ্যাসিড হ্যালাইডের ক্ষেত্রে সে সবসময় কিন্তু টার্মিনালে থাকবে। তাহলে এই যে টার্মিনাল মানে লাস্ট কার্বনটা, সে COBr হয়ে গেল। তাহলে এইরকম, তাহলে সে একদম টার্মিনাল কার্বনে থাকলো, তাহলে বোঝা গেল। কিন্তু কিটোন কিন্তু একদম মিডিলে থাকবে, আর যে অ্যাসিড হ্যালাইড সে কিন্তু টার্মিনাল কার্বনে থাকবে, তাই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলে চলবে না, এটা অ্যাসিড হ্যালাইড। তারপর আছে অ্যাসিডামাইডটা কিন্তু অ্যাসিড হ্যালাইডের মতোই, হ্যালাইডের হ্যালোজেন পজিশনে সেখানে শুধুমাত্র NH2 থাকবে, অ্যামিন গ্রুপ থাকবে। তাহলে এইখানেও আর একটা ভুল হয় যে এখানে আমরা বলি এটা কিটো গ্রুপ, এটাকে বানিয়ে দিই কিটো গ্রুপ, আর এটাকে বানিয়ে দিই অ্যামিন গ্রুপ, ঠিক আছে? কিটো গ্রুপ আর এদিকে অ্যামিন গ্রুপ, একদমই না। কিটো আবার বললাম, কিটো কিন্তু মিডিলে থাকবে দুটো কার্বনের, আর এই অ্যাসিডামাইড কিন্তু টার্মিনাল পজিশনে থাকবে। তাহলে এখানে কিন্তু এটাকে বলবো অ্যাসিড অ্যামাইড, বা এখানে বলবো অ্যালকাইল অ্যামাইড, ঠিক আছে? অ্যালকিনামাইড। এই যেমন এখানে ইনামাইড এখানে দেওয়া আছে, এই যে পেন্টিনামাইড, এরকম। তারপরে হচ্ছে এস্টারটা তো ক্লাস 10 পড়েছিস তোরা, এস্টারিফিকেশন রিয়াকশন কীভাবে হয়। অ্যালকোহলের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিডের কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে 140 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার দিয়ে হিট করলেই আমরা সেখান থেকে এস্টার পেয়ে যাই। তো এই এস্টার থেকে কীরকমভাবে তার নামকরণটা হয় সেটাও এখানে দেখবি, যে অ্যালকানোয়েট
অ্যালকাইল অ্যালকানোয়েট এর যে নামকরণটা হয়, জায়গাটা লেখা হয়নি, লিখে দিই। এটা হচ্ছে অ্যালকিল অ্যালকানোয়েট, অ্যালকিল অ্যালকানোয়েট, অ্যালকানোয়েট, অ্যালকিল অ্যালকানোয়েট, ঠিক আছে, এটা এস্টার। তারপর হচ্ছে অ্যামিন, অ্যামিন হচ্ছে কী হয়, প্রাইমারি অ্যামিন হয়, সেকেন্ডারি অ্যামিন হয়, টার্সিয়ারি অ্যামিন হয়। তো এর নামকরণগুলো 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এই যে উদাহরণ দেওয়া আছে, সেকেন্ডারি অ্যামিনের, সেকেন্ডারি টার্সিয়ারি তোদের ক্ষেত্রে লাগবে না, একদমই লাগবে না এইচএস লেভেলের জন্য। এইচএস লেভেলে অ্যামিনের কোশ্চেনই খুব একটা দেয় না, তো যদিও দেয় প্রাইমারি অ্যামিন অব্দি দেবে, তার চেয়ে বেশি দেবে না, ঠিক আছে। এবার এই প্রায়োরিটি অর্ডার, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, প্রায়োরিটি অর্ডারটা খুব ইম্পর্ট্যান্ট এখানে। এটার থেকে এটা যে কোনো এক্সামের জন্য কাজে লাগবে, সে পরবর্তীকালে যে এক্সামই দিবি সেখানে এই প্রায়োরিটি অর্ডার থেকে কোশ্চেন দেবে, কারণ একসঙ্গে প্রচুর কনসেপ্ট এখানে চলে আসে। কারণ তুই মানে একই সঙ্গে যদি একাধিক কোনো মানে ফাংশনাল গ্রুপ থাকে, কোনো একটা অর্গানিক কম্পাউন্ডে যদি একই সঙ্গে একাধিক ফাংশনাল গ্রুপ থাকে, তাহলে তুই কাকে আগে নামকরণ করবি এবং কাকে পরে নামকরণ করবি তার উপর ডিপেন্ড করে এই প্রায়োরিটি অর্ডারটা বানানো হয়েছে। তো প্রায়োরিটি অর্ডারে সবার প্রথমে দেওয়া হয় হচ্ছে অ্যাসিডগুলোকে। তার মধ্যে হচ্ছে দেখ, সবার আগে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড যদি কোনো জায়গায় থাকে তাহলে সে হচ্ছে রাজা, সে একদম লাস্ট সাফিক্সে যাবেই, মানে সে সাফিক্সে থাকবেই, তাকে দিতে হবে, তার মেন ফাংশনাল গ্রুপ হয়ে যাবে ওইটা, কার্বক্সিলিক অ্যাসিড দিতে হবে। তারপরে হচ্ছে সালফোনিক অ্যাসিড, তারপরে হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, তারপরে হচ্ছে এদিকে এস্টার, এদিকে হচ্ছে অ্যাসিড হ্যালাইড, এদিকে অ্যাসিড অ্যামাইড, তারপরে হচ্ছে এদিকে দেখবে এই যে সিএন কিন্তু ট্রিপল বন্ড, সিএনের মধ্যে ট্রিপল বন্ড আছে, তাহলে ট্রিপল বন্ড, এখানে ডাবল বন্ড অ্যালডিহাইড, তারপরে হচ্ছে ডাবল বন্ড কিটোন, আর তারপরে হচ্ছে সিঙ্গেল বন্ড। তাহলে এই যে ট্রিপল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, এইভাবে কিন্তু অর্ডারটা আসছে খানিকটা, এরকম মনে রাখতে পারিস। তাহলে ম্যাক্সিমাম যে মনে রাখার বিষয় যদি বলা হয় যে এই কয়েকটা, কার্বক্সিলিক অ্যাসিডটা সবার আগে, তারপরে হচ্ছে সায়ানাইড, তারপরে অ্যালডিহাইড, তারপরে কিটোন, তারপরে অ্যালকোহল, আর একদম শেষে অ্যামিন। যদি সবটা মনে রাখতে পারিস, অন্তত এই 6টা মনে রাখিস, ব্যাস, তাহলে হয়ে যাবে। অর্ডারটা মনে রাখতে হবে এই 6টার, তাহলে কাজ মিটে যাবে। এই যে অ্যাসিড, নাইট্রাইল, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যামিন, বোঝা গেছে? এই কয়েকটা মনে রাখলে অন্তত কাজ মিটে যাবে এই সেজলেভেনের জন্য। তারপরে এই উদাহরণ দেওয়া আছে খানিকটা, উদাহরণগুলো দেখবি। এই যে সাফিক্স প্রিফিক্স, মানে যদি একই ফাংশনাল গ্রুপ একই সঙ্গে কীভাবে সাফিক্স হতে পারে, কীভাবে প্রিফিক্স হতে পারে, ঠিক আছে। যদি সে সাফিক্সে থাকে কীরকম নাম হবে, আর প্রিফিক্সে থাকে কীরকম নাম হবে। এই যে COOH যদি হয়, তাহলে COOH এর নাম কি, ওইক অ্যাসিড, আর প্রিফিক্সে যদি থাকা হয় তাকে বলা হবে কার্বক্সি। মানে সাফিক্স প্রিফিক্সে তো বুঝতে পেরেছি যে কোনো একটা কম্পাউন্ডে যদি একই সঙ্গে ধর নাম আছে, ধর আমি একটা উদাহরণ দিয়ে বলি যে এই যে CH3COH COOH, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তো ল্যাকটিক অ্যাসিডের এখানে নামকরণ যদি করা হয়, তো ল্যাকটিক অ্যাসিডের 1, 2, 3 নাম্বার পজিশানে OH গ্রুপ আছে, কিন্তু এখানে যেহেতু COOH কার্বক্সিল গ্রুপটা মেন ফাংশনাল গ্রুপ হয়ে যাবে, তাহলে তার নামকরণটা কিন্তু সবার শেষে হবে, মানে সে কিন্তু লাস্ট নাম্বারে যাবে, বোঝা গেছে? লাস্ট নাম্বারে বলতে এরকম যে সে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু লাস্টের নামকরণটা দিতে হয়, মানে সে হচ্ছে মেন নাম, মানে লাস্ট কী হবে, অ্যাসিড, কী অ্যাসিড, 3টে কার্বনের অ্যাসিড, তার মানে হচ্ছে প্রোপানোইক অ্যাসিড। এবার 2 নম্বরে কী আছে, OH আছে, তাহলে হাইড্রক্সি, তাহলে 2 হাইড্রক্সি প্রোপানোইক অ্যাসিড, 2 হাইড্রক্সি প্রোপানোইক অ্যাসিড, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের যে ইউপ্যাক নেম। কিন্তু ব্যাপারটা হলো এখানে যে OH-টা যদি এখন মেন ফাংশনাল গ্রুপ থাকতো, তাহলে সে কিন্তু অ্যালকোহল হতো, তাহলে তাকে আমরা অল লিখতাম। তাহলে এখানে এই যে OH-টা এখানে কী দাঁড়ায়, এই যে OH, তাহলে সে কিন্তু সাফিক্স যখন থাকবে, তাহলে তাকে কী বলবো, অল, কিন্তু যখন সে প্রিফিক্সে চলে আসবে তার প্রিফিক্সে বলবো হাইড্রক্সি, তাহলে সেটাই হয়ে গেল। তাহলে প্রিফিক্স আর সাফিক্সের পার্থক্য বোঝা গেল, যে যদি মেন ফাংশনাল গ্রুপ হয় তাকে কিন্তু আমরা সবসময় সাফিক্সে রাখবো, তাহলে OH-টা কিন্তু এখানে হচ্ছে মেন ফাংশনাল গ্রুপ নয়, তাই তাকে আমরা প্রিফিক্সে রাখতে হয়েছে, 2 হাইড্রক্সি দিতে হয়েছে, তাহলে OH-এর প্রিফিক্স হচ্ছে হাইড্রক্সি, ঠিক আছে? সেরকম প্রত্যেকটার আছে, এই যে নাইট্রাইল আছে, তার সায়ানো, তারপরে CHO যদি অ্যাল হয়, কিন্তু যদি প্রিফিক্স হয় ফরমাইল হয়, তারপরে এদিকে কিটোন যদি হয় তাহলে ওন সাফিক্সে যায়, কিন্তু যদি প্রিফিক্স হয় তাহলে অক্সো বা কিটো দিতে হয়, এরকম। এটা ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে সাফিক্স প্রিফিক্সের কী কী নাম হয়। এই যে ল্যাকটিক অ্যাসিড উদাহরণ দেওয়া আছে, এই যে ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে এই যে 2 হাইড্রোক্সি প্রোপানোইক অ্যাসিড, যেটা বললাম 2 হাইড্রোক্সি প্রোপানোইক অ্যাসিড, মনে রাখতে হবে এখানে একটা জিনিস, যে এই যে অপটিক্যাল সেন্টার কী, অপটিক্যাল আইসোমেরিজম কী, অপটিক্যাল অ্যাক্টিভিটি কী, এই প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমরা ক্লাস 12-এ পড়বো, এখন নয়, ক্লাস 11-এ তোদের বোর্ডসের জন্য লাগে না। যেখানে তোরা যদি জয়েন্ট কোনো জায়গাতে পড়িস বা
কোনো অনলাইন ব্যাচে পড়িস তাহলে সেখানে কিন্তু পুরো জিওসির মধ্যে কিন্তু সমস্ত 11-12 মিলিয়ে করিয়ে দেওয়া হয়, তাই জিওসি কিন্তু প্রচুর বড় হয়ে যায় ওখানে। কিন্তু আমাদের জিওসি তো শুধুমাত্র 11 বেসিস করতে হবে না, তো সেখানে 12 জিনিস এনে তো লাভ নেই, কোনো দিন কোশ্চেন আসবে না এই অপটিক্যাল আইসোমেরিজমের। তো অপটিক্যাল আইসোমেরিজমের মধ্যে যে যে ছোটো ব্যাপারটা যেটা থাকে, মেন যেটা জানতে হয়, যদি 1 নম্বরে কোশ্চেন আসেও তাতেও এটা হয় যে এই মানে একই করে রাখবে, তো তখন তো 2 মানে 2 থেকে শুরু যেহেতু লেখা কোশ্চেনগুলো, তাতেও যদি 1+1 করে দেয় তো এটা দিতে পারে যে এই অপটিক্যাল সেন্টারের মধ্যে কোনটা সেটা জানা। যে এই ধর এইখানে এই যে ল্যাকটিক অ্যাসিডের এই যে কার্বনটা, এই কার্বনটার সঙ্গে কটা গ্রুপ যুক্ত আছে দেখ, এদিকে OH গ্রুপ আছে, এদিকে COOH গ্রুপ আছে, এদিকে মিথাইল গ্রুপ আছে, আর এইসব আর একটা হাইড্রোজেন গ্রুপ আছে, হাইড্রোজেন মানে অ্যাটম আছে। তাহলে কার্বনের 4টে ভ্যালেন্সি যদি 4টে আলাদা অ্যাটম দিয়ে যুক্ত হয়, তা আলাদা অ্যাটম বা আলাদা গ্রুপ দিয়ে যুক্ত হয়, তাকে বলবো আমরা অপটিক্যাল সেন্টার, মানে সে হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, এরকম আর কি, বুঝা গেছে? মানে এই যে কাইরাল সেন্টার আমরা কীভাবে পাই, এই কাইরাল সেন্টার বা অপটিক্যাল সেন্টার, এই যে কার্বনটা, যে কার্বনের 4টে ভ্যালেন্সি 4টে আলাদা গ্রুপ দিয়ে যুক্ত আছে, তাকে বলবো আমরা কাইরাল সেন্টার বা অপটিক্যাল সেন্টার, ঠিক আছে? এই যে যেমন লেখা আছে ল্যাকটিক অ্যাসিড ইজ অ্যান অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, আলোক সক্রিয় যৌগ, কেন? তার মধ্যে কাইরাল সেন্টার আছে, ঠিক আছে? তো এবার এই উদাহরণগুলো দেওয়া আছে কয়েকটা, প্যাকডাউন কাছে দেখে নিস একটু। হ্যাঁ, তার মধ্যে এই যে এই একটা উদাহরণ যেগুলো জানতে হয়, যে ধর এই যে OH গ্রুপ, OH গ্রুপ, OH গ্রুপ, তিনটে কিন্তু একই সঙ্গে আছে, 3টে কার্বনে যুক্ত আছে। তাহলে এবার আমরা কাকে 1 নম্বর দেবো, কাকে 2 নম্বর দেবো, কাকে 3 নম্বর দেবো? যদি একে 1 নম্বর দিয়ে দিই তাহলে তো একে 1 নম্বর, একে 2 নম্বর, 3 নম্বর দিলাম। এবার একের মধ্যে যদি আমি মেন ধরি এটাকে OH অল, তাহলে বাকি দুটো কী করে হবে? বাকি দুটোকে কীভাবে বলবো? বোঝা গেছে? সেই জন্যে এটাকে কী করতে হয়, যে পুরো প্যারেন্ট কার্বন চেনটাকে আলাদা করে নিতে হয়, আর তার সঙ্গে 3টে ফাংশনাল গ্রুপকে আলাদা নাম দিতে হয়। এই জন্য 3টে কার্বনের প্রোপেন, তাহলে প্রোপেন 1 2 3 ট্রাই অল, এভাবে। একই রকমভাবে এই যে প্রোপেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, কারণ 3টে কার্বনে আলাদা আলাদা COOH গ্রুপ যুক্ত আছে তাই। তারপরে এই যে প্রোপেন 1 2 3 কার্বোনাইট্রাইল, ট্রাই কার্বোনাইট্রাইল, তাহলে এখানে 3টে আছে CN CN CN, ঠিক আছে? এবার সাইক্লিক কম্পাউন্ড যেটা আছে, এই যে কার্বন নাম্বার দিয়ে বলা আছে, দেখ এই যে কার্বন সংখ্যা, যদি রিংয়ের মধ্যে যে কার্বন সংখ্যা সেটা যদি বাইরের চেয়ে বেশি হয় কার্বন সংখ্যা, তাহলে সেখানে কিন্তু নাম্বারিংটা রিং থেকে হবে। আর যদি রিংয়ের যে কার্বন সংখ্যা সেটা যদি বাইরের থেকে কম হয়, তাহলে নাম্বারিংটা বাইরের চেনের হবে। মনে রাখ এটা, যে এই বাইরের চেনটাকে 2 নাম্বার দিয়েছি 2, আর ভেতরের যে রিংটাকে সেটাকে 1 নাম্বার দিয়েছি। তো যদি বলা হচ্ছে 1-এর যে কার্বন সংখ্যা সেটা যদি 2-এর সমান বা তার বেশি হয়, তাহলে কিন্তু নাম্বারিংটা রিংয়েরই হবে। যদি দুটো কার্বনই দুটো জায়গাতেই সেম কার্বন সংখ্যা হয়, তবুও কিন্তু আমরা রিংয়ের নামকরণ করব, রিং থেকে নাম্বারিং করব। কিন্তু যদি আমরা চেনের মধ্যে দেখে বেশি কার্বন রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বাইরের চেনের নাম্বারিং করব, আর এদিকের যে রিংটা সেটা কিন্তু এতে চলে যাবে, ব্রাঞ্চে চলে যাবে, ঠিক আছে? তো এই উদাহরণগুলো আছে, যেমন এইখানে ভেতরে এইদিকে 3টে কার্বন, এখানে বাইরে 2টো কার্বন, তাই ভেতরে রিংয়ের নাম্বারিং হয়েছে। এখানে 3টে কার্বন 1 2 3, বাইরেও ভেতরেও 3টে কার্বন, কিন্তু বললাম যেহেতু দুটোই সমান তাতেও কিন্তু রিংয়ের নাম্বারিং হবে, তাই রিংয়ের নাম্বারিং হয়েছে। কিন্তু এটাতে দেখ 1 2 3 4 4টে আছে, আর রিংয়ে 3টে, তাই সেই জন্য বাইরে নামকরণ হয়েছে, এরকম। এক্সাম্পলগুলো দেখিস এখানে, ফিনল, অ্যানিলিন, বেনজোনাইট্রাইল, স্যালিসাইলিক অ্যাসিড, সবগুলো দেওয়া আছে কয়েকটা উদাহরণ দিয়ে। ডাইকার্বক্সিলিক অ্যাসিডের এই যে একটা পড়তে হয়, যে ওমস গ্যাপ, O ফর অক্সালিক অ্যাসিড, M ফর ম্যালোনিক অ্যাসিড, সাকসানিক অ্যাসিড, গ্লুটারিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড, পিমেলিক অ্যাসিড। তো এখানে ডাইকার্বক্সিলিক অ্যাসিডের মাঝখানে দুটো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের মাঝখানে কটা কার্বন আছে তার উপর ডিপেন্ড করে এই ডাইকার্বক্সিলিক অ্যাসিডের এইটা বানানো হয়েছে। ধর যদি দুটো এই যে কার্বক্সিল গ্রুপের মাঝখানে কোনো CH2 না থাকে, মানে এই এনটা 0 হয়ে যায়, তাহলে এইখানে এটা থাকবে না, তাহলে COOH থাকবে, এটাকে বলা অক্সালিক অ্যাসিড, এই যে O। তারপরে একটা যদি থাকে তাহলে হচ্ছে সেটা ম্যালোনিক অ্যাসিড, দুটো থাকলে তাহলে সাকসেনিক অ্যাসিড, এরকম। ওকে, তো এবার আইসোমেরিজম বা সমবায়বতা। তো এখানে কি স্থূল সংকেত সেম, গঠন সংকেত ডিফারেন্ট। স্থূল সংকেত মানে একটা মেন সংকেত, যেমন এই যে C2H6O, এই একটা স্থূল সংকেত, তার দুটো ফর্ম হতে পারে, একটা মিথক্সি মিথেন হতে পারে, ইথার হতে পারে, একটা ইথানল হতে পারে, মানে অ্যালকোহল হতে পারে, এইরকম। তার সমবায়তার ক্ষেত্রে তার মেন যে স্থূল সংকেতটা এক হবে, কিন্তু গঠন সংকেতটা আলাদা আলাদা হবে। তো এখানে কয়েকটা হোমোলোগাস সিরিজ আছে, তার এই 3টে খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে কিন্তু।
খুব ইম্পর্ট্যান্ট এই 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 তিনটে, যেগুলো হোমোলোগাস সিরিজের, এগুলো যে কোনো এক্সামের জন্য কাজে আসতে পারে। যেমন ইথার আর অ্যালকোহল, এর ক্ষেত্রে কমন স্থূল সংকেত সেটা কী হবে, CnH2n+2O। অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে কী হবে, CnH2nO। আর যদি কার্বক্সিলিক অ্যাসিড এস্টারের কথা বলা হয়, তার সঙ্গে একটা ও এক্সট্রা হবে, CnH2nO2। খুব খুব ইম্পর্ট্যান্ট এই তিনটে। ঠিক আছে, এবার এখানে এই CH3, ধরে এটা বলা আছে CH3H2O6, তাহলে কী ফর্মে আসবে, CnH2nO2, CnH2nO2, তাই তো সেটা আসবে এরকম। আচ্ছা এখানে ঠিক আছে O2, ঠিক আছে, CnH2nO2 সেটা এসছে, তাহলে সেক্ষেত্রে এই যে CH3CH2COOH অ্যাসিড হতে পারে, আর CH3COO CH3 এস্টার হতে পারে। ঠিক আছে, আইসোমেরিজমের এবার কী, এই যে একটা ছক, আইসোমেরিজমের কী কী পার্ট আছে, এটা ইম্পর্ট্যান্ট। কী কী পার্ট আছে আইসোমেরিজমের, দেখ, স্ট্রাকচারাল আইসোমেরিজম আর স্টিরিও আইসোমেরিজম। ঠিক আছে, স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে কী কী থাকবে, চেইন থাকবে, ফাংশনাল গ্রুপ থাকবে, পজিশনাল থাকবে, রিং চেইন থাকবে, মেটামেরিজম থাকবে, টটোমেরিজম থাকবে। এই কতগুলো হচ্ছে স্ট্রাকচারাল আইসোমেরিজমের পার্ট। স্টিরিও আইসোমেরিজমের মধ্যে জিওমেট্রিক্যাল থাকবে, অপটিক্যাল থাকবে, আর কনফরমেশনাল থাকবে। তার মধ্যে অপটিক্যালটা হচ্ছে পুরোটাই ক্লাস 12-এ বললাম, যেটা হ্যালোঅ্যালকেনের মধ্যে পড়া হয় ওখানে। আর কনফরমেশনটার মধ্যে এটা বেসিক্যালি এটা আসে তোর যেই বা নিটের জন্যে, কিন্তু আমরাও পড়ে নেবো, কোয়েশ্চেন এখানে আসে না এইচএস লেভেলে, তবে ওটা ইম্পর্ট্যান্ট আর কি কনফরমেশনটা। আর অপটিক্যালটা পুরোপুরি ক্লাস 12-এ। তো এই যে চেনটা কীরকম, ধর এই একটা প্যারেন্ট কার্বন চেন, তার মধ্যে কটা কার্বন আছে, যদি আমরা প্যারেন্ট কার্বনটা বানাই, 1 2 3 4 5, মানে 5টা কার্বন আছে পিসিসি বা প্যারেন্ট কার্বন চেনের মধ্যে। এটার ক্ষেত্রে টোটাল কার্বন কটা আছে, 5টাই আছে, কিন্তু প্যারেন্ট কার্বন চেনে কটা আছে, 1 2 3 4, তাহলে 4টে কার্বন হয়ে গেল। এটার মধ্যে কটা কার্বন আছে, 5টা কার্বনই আছে, কিন্তু প্যারেন্ট কার্বন চেনে কটা হয়ে গেল, 1 2 3টে হয়ে গেল। তাহলে ডিফারেন্স ইন নাম্বার অফ কার্বন ইন প্যারেন্ট কার্বন চেন ডিটারমাইন্স দ্য চেন আইসোমার। তাহলে চেন আইসোমারের ক্ষেত্রে কী হবে, যে একই কার্বন সংখ্যা থাকবে ওভারঅল, কিন্তু প্যারেন্ট কার্বন চেনের মধ্যে কী হবে, কার্বন সংখ্যা ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার আছে পজিশনের ক্ষেত্রে কী হবে, প্যারেন্ট কার্বন চেন একই থাকবে, কিন্তু তার ব্রাঞ্চিং যে গ্রুপগুলো সেগুলো বিভিন্ন পজিশনে চলে যাবে, সেই জন্য পজিশনাল আইসোমার। তাহলে এই যে এইখানে দেখ, এখানেও 5টা কার্বন আছে প্যারেন্ট কার্বন চেনে, এখানেও 5টা কার্বন আছে প্যারেন্ট কার্বন চেনে, কিন্তু এইখানে যে মিথাইল গ্রুপটা সেটা 3 নম্বর পজিশনে আছে, আর এখানে যে মিথাইল গ্রুপটা সেটা 2 নম্বর পজিশনে আছে। তাই এখানে যেটা হয়ে গেল, যে প্যারেন্ট কার্বন চেনে কার্বন সংখ্যা একই থাকা সত্ত্বেও যে ব্রাঞ্চিং গ্রুপগুলো সেগুলো বিভিন্ন পজিশনে থাকছে, তাই একে বলা হয় পজিশনাল আইসোমার। ঠিক আছে, এবার আসছে ফাংশনাল গ্রুপ আইসোমার। তাহলে ফাংশনাল গ্রুপ আইসোমার যে বলেছিলাম, এই যে হোমোলোগাস সিরিজে যেটা, যে এই একই স্থূল সংখ্যা থাকবে কিন্তু বিভিন্ন ফাংশনাল গ্রুপ হবে। যেমন যদি এইটাই ধরা হয়, তাহলে এক্ষেত্রে দেখ, এটার মধ্যে অ্যাসিড হতে পারে আর এস্টারও হতে পারে, বোঝা গেছে? তাহলে এটাই যেটা করে দিলাম আগেরটাই, ওইটাই ফাংশনাল গ্রুপ আইসোমার। ইম্পর্টেন্ট কিন্তু এটা ফাংশনাল গ্রুপ আইসোমারের মধ্যে এই পার্টটা জানা, যে এখানে তিনটের কী কী তোর মানে কমন যে স্থূল সংকেতটা হয় সেইটা। ঠিক আছে, রিং চেনের ক্ষেত্রে কী হয়, ধরে একটা নর্মাল রিং আছে, আর একটা নর্মাল চেন আছে, তার সঙ্গে একটা রিং আছে, তাহলে এই দুটোর মধ্যে কীভাবে আইসোমেরিজম আমরা পাই। তো এখানে একটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বা ডিগ্রি অফ আনস্যাচুরেশন। বা এটা যদি একদম মোদ্দা কথা বলা হয়, সেটা কি, যে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট যে কতগুলো ডাবল বন্ড আছে, আর ডিগ্রি অফ আনস্যাচুরেশন মানে হলো যে কতগুলো ডাবল বন্ড আছে বা কতগুলো রিং আছে। ঠিক আছে, তো এর একটা জেনারেল একটা ফর্মুলা থাকে, যেটা এইচএস লেভেলে তো লাগেই না, এটা একদম জয়েন্ট লেভেলে লাগে। সেখানে হলো এই যে DOU, ডিগ্রি অফ আনস্যাচুরেশনের সূত্র আছে C+1 - H + X - N/2। তো এটা হচ্ছে ডিগ্রি অফ আনস্যাচুরেশনের মধ্যে আমরা বের করতে পারি এখান দিয়ে কতগুলো এর মধ্যে আনস্যাচুরেশন আছে। তো সেটা একটা দেখে নেওয়া যাক। ধর এই যে কম্পাউন্ডটা, ধর এই যে C4H8, তো এই C4H8টা কি, এই যে কম্পাউন্ড যেটা লিখেছি এটা C4H8। তো এখানে লিখি কার্বন C 4টে আছে, কার্বন 4টে, +1 5টা, হাইড্রোজেন কটা আছে 8টা, আর এদিকে হ্যালোজেন নাইট্রোজেন কিছুই নেই, তাহলে 8/2, তাহলে টোটাল ওভারঅল কত পেলাম, 5 - 4, তাহলে 1। তাহলে 1 পেলাম ডিগ্রি অফ আনস্যাচুরেশন। আর যদি এখন বলি যে এর মধ্যে টোটাল রিং কটা, যদি কোনো কিছু সূত্রে না বের করে বলতে পারি, তাহলে কী হবে, যে এর মধ্যে টোটাল রিং কটা, একটা রিং, তার মানে DOU 1। এটার মধ্যে এর ডাবল বন্ড কটা, একটা ডাবল বন্ড,
বা যদি বলি কটা পাই বন্ড, তাহলে একটা পাই বন্ড, তাহলে এক্ষেত্রে DOU 1। তাহলে যদি বলা হয় যে যদি কিছু মানে স্ট্রাকচার দেওয়া থাকে, তাহলে কীভাবে বের করবো, যে টোটাল নাম্বার অফ পাই বন্ড, প্লাস টোটাল নাম্বার অফ রিং, ঠিক আছে। টোটাল নাম্বার অফ পাই বন্ড প্লাস টোটাল নাম্বার অফ রিং, এটাই হচ্ছে তার ডিগ্রি অফ আনস্যাচুরেশন। তাহলে যদি দুটো পাই বন্ড থাকে বাট মানে ট্রিপল বন্ড থাকে, তাহলে কিন্তু তার ডিগ্রি অফ আনস্যাচুরেশন 2 হবে। তাহলে এক্ষেত্রে এই যে DOU 1 এর কিন্তু পরস্পর ইন্টারচেঞ্জ করতে পারে। DOU 1 এটা দেখে মনে হলো এটা এর চেন রয়েছে, এটা চেন রয়েছে, কিন্তু এটা রিং হয়ে গেল না, কিছু চেঞ্জ হয়নি। স্ট্রাকচারের নাম্বারিংয়ে টোটাল যে ষোলো সংখ্যা সেটা কিন্তু একই আছে, কারণ এর যে DOU এর 1 আছে, এরও 1 আছে। তার মানে এ শুধুমাত্র এই চেন ফর্মে রয়েছে আর এর রিং ফর্মে রয়েছে, আর কিচ্ছু নেই। এই জন্য এটাকে বলা হয় রিং চেন আইসোমেরিজম। বোঝা গেছে? একটু জরুরি লাগবে, কিন্তু এর মেন কনসেপ্টটা হচ্ছে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বা ডিগ্রি অফ আনস্যাচুরেশনটা, ঠিক আছে। মেটামেরিজমটা কি? মেটামেরিজমটা এটা হচ্ছে একই, ধর কিছু কিছু ফাংশনাল গ্রুপ আছে, যে ফাংশনাল গ্রুপের মধ্যে দুটো তার হাত থাকে, তো সেই দুটো হাতের মধ্যে সে একাধিক বিভিন্ন রকম কার্বন সংখ্যাযুক্ত গ্রুপ নিতে পারে। এটা বলা হচ্ছে যে অ্যাপ্লিকেবল ফর ফাংশনাল গ্রুপ হ্যাভিং মাল্টিপল হ্যান্ডস, মানে যাদের একাধিক হ্যান্ড আছে, যে সমস্ত ফাংশনাল গ্রুপ আছে, সবাই কিন্তু মেটামেরিজম দেখাবে না, যাদের ক্ষেত্রে এটা আছে তারাই দেখাবে। যে ডিফারেন্ট নাম্বার অফ কার্বন চেইন ইন ডিফারেন্ট হ্যান্ডস অফ ফাংশনাল গ্রুপ, যেমন হচ্ছে ধর এই যে ইথার গ্রুপ, এই যে এস্টার গ্রুপ, এই যে কিটোন গ্রুপ, তো এদের প্রত্যেকে দুটো করে হাত আছে, সবাই দুটো করে হাত। তো দুটো করে হাতের মধ্যে ধর কেউ যদি এদিকে এই যে এক্সাম্পলটা দেওয়া আছে, এক্সাম্পলের মধ্যে এই যে এটা হচ্ছে কিটোন গ্রুপ, তো কিটোন গ্রুপের এইদিকে একটা কার্বন, এদিকে 3টে কার্বন রাখতে পারে, আবার এইদিকে দুটো কার্বন, এদিকে দুটো কার্বন রাখতে পারে। তাহলে ওভারঅল কিন্তু 1 + 3 4 হচ্ছে, 2 + 2 4 হচ্ছে। তাহলে টোটাল কিন্তু কার্বন সংখ্যা একই থাকছে, কিন্তু এই ফাংশন গ্রুপের একদিকে থাকছে একটা কার্বন, একদিকে 3টে কার্বন, একদিকে দুটো কার্বন, একদিকে দুটো কার্বন, একই হয়ে গেল ব্যাপারটা, ঠিক আছে। এটা হচ্ছে মেটামেরিজম। টটোমেরিজমটা কি? টটোমেরিজমটা একদমই নতুন। তা টটোমেরিজমের অনেকগুলো পার্ট আছে, কিটোএনল, নাইট্রো। তো তার মধ্যে কিটোএনলটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো ওভারঅল এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিটোএনল টটোমেরিজমটা। সেখানে কি হয়, যে একটা কিটো ফর্ম থাকে, সেই কিটো ফর্ম থেকে আমরা ইনল ফর্ম পাই। ইনল মানে কি? ইনল মানে হলো ডাবল বন্ড যুক্ত অল, মানে তোর অ্যালকোহল। তাহলে একটা ডাবল বন্ড থাকবে কার্বন, আর তার সঙ্গে একটা OH থাকবে, এই যে এরকম একটা ডাবল বন্ড থাকবে, তার সঙ্গে একটা OH থাকবে। এই যে যদি এটাকে দেখানো হয়, তাহলে এটা কি হচ্ছে, যে এই ডাবল বন্ডটার জন্য আমি কি লিখতে পারি, ইন, ডাবল বন্ডের জন্য ইন, আর যদি অ্যালকোহল বলা হয় তার জন্য কি লিখবো, অল। আর এই যে আগেরটা এখন দুটোই যেহেতু ভায়োল, তাহলে কেটে যাবে একটা, তাহলে কেটে গেল, তাহলে থাকলো কি, ইনল। ইনল ইনল তাহলে কিটো একটা ফর্ম আর একটা ইনল ফর্ম। তাহলে কিটো ফর্ম থেকে যখন আমরা ইনল ফর্ম পাবো, তাকে বলবো কিটো ইনল টটোমেরিজম, ঠিক আছে। এই কিটো ইনল টটোমেরিজমটা কিন্তু প্রচুর জায়গাতে আসবে, তো 12এও আসবে সেখানে, বা পরবর্তীকালে যখন অন্যান্য যদি বায়োলজির ক্ষেত্রে অনেক রিয়াকশনের মধ্যে টটোমেরিজমটা আসে, তো খুব বায়োলজিক্যালি খুব ইম্পর্টেন্ট রিয়াকশন এটা টটোমেরিজম। যাই হোক, তো এখানে এই যে আমাদের কাছে একটা কিটো ফর্ম আছে, এই যে CH3COCH3, এটা হচ্ছে অ্যাসিটোন, তো তার একটা কিটো ফর্ম আছে। তো কিটো ফর্মের থেকে কি হয়, এই যে হাইড্রোজেনটা তার যে বন্ডটা সেটা খুইয়ে দেয়, মানে এই যে এই বন্ডটাকে এখানে এর মধ্যে দিয়ে দিল, আর হাইড্রোজেনটা নিজে বেরিয়ে গেল, নিজে এই বন্ডে ইলেকট্রনটাকে এখানে দান করে দিল, দিয়ে নিজে বেরিয়ে গেল। আর এখানে যেহেতু এখন যদি বন্ডটা দিয়ে দেয়, তাহলে এখানে কিন্তু একটা ডাবল বন্ড রইলো, এখানে দুটো ডাবল বন্ড রয়েছে, এখানে সিঙ্গেল বন্ড, তাহলে ওভারঅল কিন্তু কত রইলো, এখানে টোটাল 5টা বন্ড রইলো। কিন্তু কার্বনের তো 5টা বন্ড হবে না, তাহলে সেক্ষেত্রে সে কী করবে, এখানে আর একটা ডাবল বন্ড সে কিন্তু এখান থেকে বের করে দেবে। তাহলে কী পড়ে থাকলো, CH3 ডাবল বন্ড হয়ে গেল এখানটায়, আর এখানটার সিঙ্গেল বন্ড রইলো, আর O- রইলো। এবার একটা হাইড্রোজেন, যে হাইড্রোজেনটা এখানে পড়েছিল, যে হাইড্রোজেনটা, সেই হাইড্রোজেনটাকে এই যে মাইনাসটা আবার নিয়ে নিল, তাহলে কী পড়ে থাকলো, CH3COH CH2। বোঝা গেছে? মানে আসলে কি হবে, এইখানের যে এইচটা তার বন্ডটাকে এখানে দিয়ে দিল, আর নিজে এখানে এই অক্সিজেনের কাছে চলে এলো। তাহলে এটা হলো এটা ইনল ফর্ম। দেখো এই যে কার্বনের যে ডাবল বন্ড রয়েছে, তার সঙ্গে একটা OH রয়েছে, ডাবল বন্ড আর OH, এই যে বললাম, এই যে ফর্মটা, এই যে, তাহলে ইন যুক্ত অল, ইনল, ঠিক আছে, ইনল ফর্ম। এবার স্টেবিলিটির যদি কথা বলা হয়, স্টেবিলিটি কিন্তু কিটো ফর্ম সবসময় ইনলের থেকে বেশি হয়। এটা একটা দারুণ
ব্যাপার যে কিটো কেন সবসময় ইনলের থেকে বেশি স্টেবল হয়। তার একটা কারণ হলো যে কিটোতে কী থাকে, ডাবল বন্ড, কিটোতে কী থাকে, সি ডাবল বন্ড ও এটা থাকে। আর ইনলের ক্ষেত্রে কী থাকে, এটাকে যদি কিটোর মাথায় দিই, কিটোর মধ্যে এটা থাকে সি ডাবল বন্ড ও, আর ইনলের ক্ষেত্রে কী থাকে, সি ও এইচ আর এদিকে ডাবল বন্ড। তো এখানে এই যে সি আর ও, কার্বন আর অক্সিজেনের মধ্যে, এটা কিন্তু তো কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছিস যে যদি কোনো মোস্ট ইলেকট্রোনেগেটিভ বা গ্রেটার ইলেকট্রোনেগেটিভ কোনো একটা অ্যাটমের সঙ্গে যদি কার্বনের ডাবল বন্ড থাকে, তাহলে সে কিন্তু বেশি স্টেবল হবে, নাকি নিজের সঙ্গে নিজের। এখানে কিন্তু কার্বন কার্বন ডাবল বন্ড আছে, আর এখানে কিন্তু কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, এটা মাথায় রাখতে হবে। কার্বন অক্সিজেন মানে অন্য একটা মোর ইলেকট্রোনেগেটিভ কোনো একটা অ্যাটমের সঙ্গে যদি ডাবল বন্ড থাকে, তাহলে কিন্তু তার স্টেবিলিটি অনেক বেশি হবে, ঠিক আছে। তাহলে কিটোর স্টেবিলিটি সবসময় কিন্তু ইনলের থেকে বেশি হয়, কিন্তু কিছু কিছু কেসে কেটোর থেকে ইনলের স্টেবিলিটি বেশি হয়। সেটা কখন? যখন তার মধ্যে হাইড্রোজেন বন্ডিং প্রেজেন্ট থাকবে, এবার সেটা হাইড্রোজেন বন্ডিং কীভাবে আসবে, হাইড্রোজেন বন্ডিংটা দেখ। ধর এই যে এই যে ইথাইল 3 কিটো বিউটানোয়েট, এটা একটা যদি আমরা কিটো টটোমেরিজম করি, তো এখানে মাঝখানেরটা থেকে টটোমেরিজম হবে, এই যে পুরো এক্সাম্পলটা দেওয়া আছে, দিয়ে এই যে মাঝখানে আমরা এখানে হাইড্রোজেন বন্ডিং পেয়ে গেলাম। তো এই যে ইনল ফর্মে যখন হাইড্রোজেন বন্ডিং পাবো, তখন কিন্তু সে কিটো ফর্মের থেকে মোর স্টেবল হয়ে যাবে, ব্যাকওয়ার্ড রিয়াকশানটার হবে না, ব্যাকওয়ার্ড রিয়াকশানটা হলেও কম হবে, বুঝা গেছে? তাহলে কেসিটা ফরওয়ার্ড হয়ে গেল, তাহলে স্টেবিলিটি কিন্তু এর ক্ষেত্রে ইনলেরটা কিটোর থেকে বেশি হয়ে গেল, ক্লিয়ার? তাই এইরকমই যে টটোমেরিজমটা মোটামুটি এইটাই, যে এখানের যে কিটোর মধ্যে কার্বন ডাবল বন্ড ও, সেখান থেকে সিঙ্গেল বন্ড ও হয়ে যাবে, আর এইখানে কার্বন কার্বন মধ্যে ডাবল বন্ড হবে, আর একটা ইনল ফর্ম তৈরি হবে, ইন যুক্ত অল, ডাবল বন্ড যুক্ত অ্যালকোহল, ঠিক আছে। স্টিরিও আইসোমেরিজম আসছে। এবার স্টিরিও আইসোমেরিজমের মধ্যে কী কী পার্ট আছে? জিওমেট্রিক্যাল বললাম, জিওমেট্রিক্যাল, অপটিক্যাল আর কনফরমেশনাল, যার মধ্যে অপটিক্যালটা পুরোপুরি ক্লাস 12-এ। জিওমেট্রিক্যালের মধ্যে কী কী আছে? সিস ট্রান্স আছে, ইজেড আছে, সিন অ্যান্টি আছে, তার মধ্যেও সিস ট্রান্সটাই শুধু আমাদের জন্য আছে, ইজেড সিন অ্যান্টি এগুলো সব পুরোপুরি জয়েন্টেডের জন্য, তোদের এইচএস লেভেলে আসে না, সিস ট্রান্সটাই মেন, ঠিক আছে। অপটিক্যালটা ক্লাস 12-এ, আর কনফরমেশনটা পড়বো একটু পড়া। সিস ট্রান্সের মধ্যে এটা তো কেমিক্যাল বন্ডিংও দেখেছিস, যে যদি কার্বন ডাবল বন্ড কার্বনের মধ্যে যে গ্রুপগুলো থাকে, একটা কার্বন ডাবল বন্ড কার্বন আছে, রেস্ট্রিক্টেড জোন আছে, ঠিক আছে। তো তার মধ্যে এইখানে যে একই গ্রুপ যদি থাকে, যদি দুটো কার্বনের যে গ্রুপগুলো একই দিকে থাকে, তাই সেটাকে বলবো আমরা সিস। আর যদি যেই গ্রুপ দুটো আলাদা দিকে থাকে, তাকে বলবো আমরা ট্রান্স, ঠিক আছে। এইখানে এইদিকে ক্লোরিন উল্টো দিকে ধরি, ক্লোরিন তারা কিন্তু একই দিকে আছে, আর এদিকে ক্লোরিন উল্টো দিকে আছে, তো সেটাকে বলবো ট্রান্স, সিস ট্রান্স। এটা কিন্তু 3D স্পেসের মধ্যে তারা কীভাবে অবস্থান করছে তার উপর ডিপেন্ড করে এটা, ঠিক আছে। স্ট্রাকচার দুটোরই মানে স্থূলর সঙ্গে দুটোরই সেম, বা শুধুমাত্র তাদের যে 3D ডাইমেনশনাল স্ট্রাকচার সেটার উপর ডিপেন্ড করছে, এই জন্য এটাকে বলে স্টিরিও মিনস মানে হচ্ছে সে 3D স্ট্রাকচারের উপরে, বোঝা গেছে? এখন এতক্ষণ আমরা চেন তারপরে পজিশন এসব করলাম, সেগুলো তো 2D করি, 3D করিস কোনো ম্যাটার করে না, 2D করলে কোনো অসুবিধা নেই, কিন্তু স্টিরিও আইসোমেরিজমটা কিন্তু 3D স্পেসের মধ্যে কীভাবে আছে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর জিওমেট্রিক্যাল মানে হলো এই যে এখানে আমরা এই যে জিওমেট্রিটা দেখছি না, এখানে জিওমেট্রি, এটা একটা এদিকে সরলরেখার মধ্যে আছে, আর এটা একটা তোর কৌণিকের মধ্যে আছে, এরকম আর কি, এই হিসেবে। তাহলে সিস ট্রান্স, ঠিক আছে। আর অপটিক্যালের মধ্যে বললাম যেটুকু জানতে হবে সেটা হলো একটা কার্বন, যে কার্বনের 4টে গ্রুপ আছে, 4টে আলাদা গ্রুপ আছে 4টে হাতের মধ্যে, সেটাকে বলবো অপটিক্যাল সেন্টার বা কাইরাল সেন্টার। তাহলে 4 ডিফারেন্ট গ্রুপস ইন 4 হ্যান্ড অফ কার্বন শো অপটিক্যাল আইসোমের, ঠিক আছে। ল্যাকটিক অ্যাসিড একটা আদর্শ এক্সাম্পল, ল্যাকটিক অ্যাসিড। এবার কনফরমেশনটা এই যে এর মধ্যে এটা হচ্ছে তোর সহর্স প্রজেকশন করতে হয়, ঠিক আছে। সহর্স প্রজেকশনটা দেখ, এই যে হর্সের মতো লাগছে, ঘোড়ার মতো, তো এটাকে বলা হয় সহর্স প্রজেকশন। মানে এটা কি CH3 CH2 CH2 CH3 বিউটেন, নর্মাল বিউটেনকে এতভাবে আঁকা যায়, ঠিক আছে, নর্মাল বিউটেনকে এতভাবে আঁকা যায়। তো এইখানে এই যে এইটা CH3 এটাকে যদি আমি এরকম আঁকি, তো প্রথমে একটা রকম গোল দিতে হবে, এই গোলটা মানে এইটাকে দেখা হয়েছে প্রথমের কার্বনটা, ঠিক আছে। এখানে যে প্রথমের যে কার্বনটা সেটাকে বড় গোল হিসেবে দেখানো হয়, তার সঙ্গে এখানে বড় বড় দাগ দিয়ে প্রথমের কার্বনের যে গ্রুপগুলো আছে সেগুলো দেখানো হয়, আর পিছনের দিকে যেটা দেখা যাচ্ছে না, যে কার্বনটা, এই কার্বনটা যেটা দেখা যাচ্ছে না, সেটাকে পিছনের দিকে দেখানো হয় না। তার এই যে এই দাগটা, ধর এই দাগটা, এটা হচ্ছে এইটা, আর এইখানে যে এই বন্ডটা সেটা হচ্ছে এইটা, ক্লিয়ার? আরও একবার দেখাচ্ছি,
এইখানের যে কার্বনটা সেটা হচ্ছে এই পুরো গোলটা, ঠিক আছে। এইখানের যে এইটা সেটা হচ্ছে এই বড়টা। এইখানের যে হাইড্রোজেনটা সেটা হচ্ছে এইখানের এই বড়টা। এইখানের উপরে যে সিএসসি সেটা হচ্ছে এইখানে বড় সিএসসিটা, ঠিক আছে। এখানে পেছনের দিকে যে কার্বনটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না, সেটা দেখা যাচ্ছে না। এখানে এই যে এইচটা সেটা হচ্ছে এই ছোটো এইচটা, এই এইচটা সেটা হচ্ছে এই ছোটো এইচটা, আর এখানে সিএসসিটা হচ্ছে উপরে এই ছোটো এইচ সিএসসিটা, ঠিক আছে। এইভাবে আঁকতে হয়। এটা হচ্ছে এর ফিশার প্রজেকশন। তো সহর্স প্রজেকশন থেকে ফিশার প্রজেকশন নিয়ে আসতে হয়, এটাকে বলে ফিশার প্রজেকশন। তো এই ফিশার প্রজেকশনের মধ্যে এবার আমরা যে এটা দেখলাম এটা হচ্ছে ফুললি এলিপস। কেন? কারণ এখানে যে সিএসসিটা, এই সিএসসিটা পরস্পরের মধ্যে কী করছে, এলিপস করে যাচ্ছে। মানে এলিপস মানে কি, সেই গ্রহণ। সোলার এলিপস মানে হচ্ছে সূর্যগ্রহণ, লুনার এলিপস, সরি এক্লিপস, এলিপস কেন বলছি, এলিপস মানে তো উপবৃত্ত, এক্লিপস, ঠিক আছে। তো এক্লিপস যেটা, তো এক্লিপস মানে হচ্ছে গ্রহণ, তো সোলার এক্লিপস মানে হচ্ছে সূর্যগ্রহণ, লুনার এক্লিপস মানে হচ্ছে চন্দ্রগ্রহণ। তো এখানে ফুললি এক্লিপস মানে এইখানে সিএইচ3টা আর একটা সিএসটিকে পুরোপুরি ঢেকে দিচ্ছে সামনে থেকে দেখলে, সেটাকে ওই জন্য বলা হয় এক্লিপস ফর্ম, ফুললি এক্লিপস, ঠিক আছে। যদি পরস্পর বিপরীত দিকে থাকে তাকে বলা হবে অ্যান্টিফর্ম। আর যদি এই দুটোর মাঝখানে যে কোনো জায়গাতে থাকে সেটাকে বলা হয় গজ ফর্ম। তাহলে এই স্টেবিলিটি কীভাবে দেখবো, যে যদি দুটোই পরস্পর দুদিকে থাকে তাহলে এটা এদের মধ্যে সবচেয়ে কম বিকর্ষণ হবে, তাহলে রিপালশন সবচেয়ে কম মানে স্টেবিলিটি সবচেয়ে বেশি। তাহলে অ্যান্টির স্টেবিলিটি সবচেয়ে বেশি হয়, তারপরে গজ হয়, আর তারপর হচ্ছে এক্লিপসের স্টেবিলিটি সবচেয়ে কম। কেন? কারণ তারা একদম ঠিক কাছাকাছি রয়েছে, তাহলে এদের মধ্যে স্ট্রেনটা খুব বেড়ে যায়, বন্ডের স্ট্রেন। তাহলে ওভারঅল এর মধ্যে এইটাই মেনলি লাগে যে এর স্টেবিলিটির অর্ডারটা কি, অ্যান্টি সবচেয়ে বেশি স্টেবল, তারপর হচ্ছে গজ, তারপর হচ্ছে এক্লিপস, ঠিক আছে। এটা এর কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো একটু দেখিস। টটোমেরিজমের এই যেটা এক্সাম্পলটা দেওয়া আছে আরেকবার করে বুঝিয়ে এটা দেখিস একবার। তো এবার হচ্ছে জিওসি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। এবার আসছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি বা জিওসির যে মেন পার্টটা, সেটা এতক্ষণ হয়ে গেলো। আমরা কী কী পড়লাম, দুটো পার্ট হয়ে গেলো, একটা হচ্ছে ইউপ্যাক নমেনক্লেচার, একটা হচ্ছে আইসোমেরিজম, আর এবার আসছে জিওসির যে আসল পার্টটা। এবার জিওসির মধ্যে প্রথম জিনিস যেটা জানবো সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটসটা কি। ইন্টারমিডিয়েটস মানে হলো কোনো একটা রিয়াকশান ধর হচ্ছে, এই যে গ্রাফটা দেখে, এই গ্রাফটার মধ্যে ধর এ থেকে বি একটা রিয়াকশান হবে, তাহলে এ হচ্ছে বিক্রিয়ক আর বি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, মানে এ থেকে বি তৈরি হবে। কিন্তু এ ডাইরেক্টলি বি তৈরি করে না, তার মাঝখানে একটা পজিশান আসবে যে সেই স্টেটটার মধ্যে সি তৈরি করবে, সেই সিটা আনস্টেবল হবে, আর সেই সিটা ভেঙে গিয়ে আবার বি তৈরি করবে, ঠিক আছে। তো এখানে যে তাহলে কিন্তু তাহলে গেল রিয়াকশন করতে 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 একদম মাথা কী তৈরি করলো, একটা আনস্টেবল স্টেট তৈরি করলো যেটা হচ্ছে সি। তাহলে সি মাথায় স্টার দেওয়া কেন? কারণ স্টার মানে হচ্ছে তো খুব এক্সাইটেড। ইন্টারমিডিয়েট বা ট্রানজিশন স্টেট বলা হয় এটাকে। এবার ট্রানজিশন স্টেট আর ইন্টারমিডিয়েটের মধ্যে কিন্তু পার্থক্য আছে, বোঝা গেছে? তো এই ট্রানজিশন স্টেট আর ইন্টারমিডিয়েট পার্থক্যটা ওটা কিন্তু ওটা ক্লাস 2 বুঝবি। আপাতত মনে রাখছে দুটো কিন্তু একই, এটা ভাব, আপাতত ধরে নে, এত ডিটেলসে যেতে হবে না, ওটা কেমিক্যাল কাইনেটিক্স 12 ভালো করে বোঝানো হবে। তো এই যে ইন্টারমিডিয়েট বা ট্রানজিশন স্টেটের ক্ষেত্রে কী হচ্ছে, এই যে কার্বনটা এ আর বি এর সংযোগে রয়েছে, এ ডাইরেক্টলি বি তৈরি করতে পারছে না, তাহলে এ প্রথমে সি তৈরি করবে, তারপর সি থেকে বি তৈরি করবে, ঠিক আছে। আর যেটা এনার্জিটা লাগছে সেটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি, সেটা ওখানে লাগবে। তো ইন্টারমিডিয়েট যেটা, এই ইন্টারমিডিয়েটের কী কী ভাগ আছে, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন, একটা হচ্ছে কার্বনায়ন, একটা হচ্ছে কার্বন ফ্রি রেডিক্যাল, ঠিক আছে। কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, কার্বন ফ্রি রেডিক্যাল। কার্বোক্যাটায়নটা মানে কি, কার্বনের উপর যদি প্লাস সাইন থাকে। কার্বনায়ন মানে কি, কার্বন যদি মাইনাস থাকে, নেগেটিভ। কার্বন ফ্রি রেডিক্যাল মানে কি, যদি কার্বন একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে, ফ্রি রেডিক্যাল থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েটস। ইলেকট্রনিক এফেক্টের মধ্যে কী কী আছে, ইন্ডাকটিভ এফেক্ট আছে, রেজোন্যান্স বা মেজোমেরিক এফেক্ট আছে, হাইপার কনজুগেশন আছে, আর ইলেকট্রোমারিক এফেক্ট আছে। তো ইন্ডাকটিভ এফেক্ট যেটা, সেটা কিন্তু স্থায়ী। রেজোন্যান্স বা মেজোমারিক এফেক্ট সেটাও স্থায়ী, হাইপার কনজুগেশন সেটাও স্থায়ী, কিন্তু যে ইলেকট্রোমারিক যেটা সেটা কিন্তু অস্থায়ী। আর এটা অস্থায়ী, আর এটা আমাদের সিলেবাসের জন্যও অস্থায়ী, কারণ ইলেকট্রনিক এফেক্ট দিয়ে খুব একটা কোশ্চেন আসে না, কোনোদিনই আসেনি আজ পর্যন্ত। তো এটা শুধুমাত্র জানতে হয়, তাই মানে এর মধ্যে আছে তাই জানতে হয়, আর কিছু না। তো স্থায়ী যেগুলো সেগুলোই সিলেবাসে স্থায়ী করতে হবে, মাথায়ও স্থায়ী করতে হবে, ইন্ডাকটিভ এফেক্ট করতে হবে, রেজোন্যান্স করতে হবে, আর হাইপার কনজুগেশন করতে হবে, ঠিক আছে। তো প্রথম হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। এই যে ইন্ডাকটিভ এফেক্টটা সেটা কিন্তু এই যে কী থেকে আসছে, ইন্ডিউস কথাটা থেকে আসছে,
মানে যে ইন্ডিউস করতে পারে। ইন্ডিউস করার মানে কি, সেটা হচ্ছে যেমন তোরা ফিজিক্সে পড়বি, যেটা হচ্ছে ক্লাস 12 ফিজিক্সে পড়বি, যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। তো ইন্ডাকশান জিনিসটা কি, যে একটার সঙ্গে থেকে আর একটা আবেশিত হয়ে যায়, বুঝে গেছে? এটা বলে আবেশ, ঠিক আছে? আবেশ প্রভাব, এই ইন্ডাকটিভ ইফেক্ট মানে হচ্ছে আবেশ প্রভাব, এরকম। তো এই যে যেরকম ছিল যে এই তোর একটা চিরুনিকে যদি নেওয়া হয়, নিয়ে মাথায় ভালো করে ঘষার পরে যদি একটা কাগজের টুকরোর সামনে নিয়ে আসা হয়, সেটা কিন্তু পরস্পরকে অ্যাট্রাক্ট করবে। তো এখানে কিন্তু এই জিনিসটা হয় যে এই যে ঘর্ষণের ফলে সেখানে কিন্তু একটা চার্জ ইনডিউস হয়। তো সেই ইনডিউস চার্জটা এই কাগজের টুকরোগুলোকে কাছে টানে। তো যাই হোক, এগুলো ফিজিক্সের ব্যাপার। তো মোটামুটি ইন্ডাকটিভ ইফেক্টের ইনডিউস কথাটার মানে হলো যে একটা আরেকটাকে ইনফ্লুয়েন্স করবে বা ইনডিউস করবে। তো একটা গ্রুপ আছে, এই যে কার্বনের এই যে চেনের মধ্যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা কি আমরা জানি না, একটা গ্রুপ আছে। তো এই গ্রুপটা কি হতে পারে? ধরো এই গ্রুপটার যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা কার্বনের থেকে বেশি হতে পারে, কার্বনের থেকে কম হতে পারে। তাহলে যে কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, সে কার্বন থেকে তো ইলেকট্রন টানবে, এ তো সোজা ব্যাপার। ইলেকট্রোনেগেটিভ যে, সে কার্বনের এই বন্ডটা থেকে ইলেকট্রন টানবে। তাহলে এটা হচ্ছে উইথড্রয়িং গ্রুপ, বোঝা গেল? তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের চেয়ে বেশি, সে কিন্তু উইথড্রয়িং গ্রুপ হবে। আর যার ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের চেয়ে কম, তাহলে কার্বন তার থেকে ইলেকট্রন টেনে নেবে, তাহলে সেটা হবে ডোনেটিং গ্রুপ। সে আলটিমেটলি ডোনেট করছে, তার ইচ্ছা নেই তবু সে ডোনেট করে দিচ্ছে, কারণ কার্বন বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি কার্বনের থেকে, সেই ইলেকট্রন টানবে, উইথড্রয়িং গ্রুপ। আর যার কার্বনের থেকে কম, সেই ইলেকট্রন ডোনেট করবে, ডোনেটিং গ্রুপ। ঠিক আছে? এবার যদি দুটোকে একবারে বোঝা যায় যে দুটোর মধ্যে পার্থক্য কী, ধর এর মধ্যে একটা উইথড্রয়িং গ্রুপ আছে, তাহলে সেই ইলেকট্রন কী করবে? টানবে নিজের দিকে। যেহেতু সে বেশি ইলেকট্রোনেগেটিভ আর সে উইথড্রয়িং গ্রুপ, তাহলে সেই ইলেকট্রন উইথড্র করবে এই কার্বন বন্ড থেকে। তাহলে এখানে এই যে উইথড্রয়িং গ্রুপটা, সে এই বন্ড থেকে নিজের কাছে ইলেকট্রন টেনে নিল। তারপরে এই যে কার্বনটা, যেহেতু সে ডেল্টা নেগেটিভ হয়ে যাচ্ছে, এখানে জিনিসটা লেখা হয়নি, এই যে ডেল্টা পজিটিভ হয়ে যাচ্ছে। ডেল্টা পজিটিভ মানে কি, কিছুটা যেহেতু ও ইলেকট্রন টেনে নিল, তার মানে ওর মধ্যে কিছুটা পজিটিভিটি চলে এসছে, ঠিক আছে? মানে নেগেটিভ চার্জটা কমে যাচ্ছে কিছুটা। তাহলে এই যে টেনে নেওয়ার জন্য এখানে কার্বনটা তার যে পজিটিভিটিটা বাড়ছে, ঠিক আছে? আর তার জন্যে সে এবার পাশের কার্বন থেকে ইলেকট্রনটাকে একটু টানার চেষ্টা করবে। তাহলে পাশের কার্বন থেকে একটু টেনে নিল, তারপরে এর মধ্যেও ডেল্টা পজিটিভ আসছে, আর তাহলে সে পাশের কার্বন থেকে একটু টানলো। এইভাবে একটু করে টানাটানি চলছে। তো এখানে অ্যাকচুয়ালি যে উইথড্রয়িং গ্রুপের সবচেয়ে কাছে থাকে, তার কিন্তু এফেক্টটা সবচেয়ে বেশি পড়ে। সেই জন্য এর যে ঘাটতিটা, সেটা কিন্তু সবচেয়ে বেশি হবে। তারপরে সে যখন টানবে, পাশের ঘাটতিটা একটু কম হবে, আর তার পাশেরটা একদম কম হবে, আর তারপরটা থাকবেই না। এটা মোটামুটি মনে রাখতে হবে যে সবসময় 3টে কার্বন অবধি আইইটা কাজ করে, ইন্ডাকটিভ ইফেক্টটা কাজ করে, ঠিক আছে? এবার যেহেতু উইথড্রয়িং গ্রুপটা ইলেকট্রন এখানে টানলো, তাহলে এটাকে আমরা বলবো নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট বা মাইনাস আই। নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট বা মাইনাস আই। আর মাইনাস আই কার জন্য হবে আবার বললাম? মাইনাস আই হবে উইথড্রয়িং গ্রুপের জন্যে। উইথড্রয়িং গ্রুপ কী হবে? সে কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ হবে, আর সে ইলেকট্রন উইথড্র করবে, ঠিক আছে? এই কিওয়ার্ডসগুলো মনে রাখবি ভালো করে। এবার এই যে গ্রুপগুলো কী হতে পারে? উইথড্রয়িং গ্রুপ যার ইলেকট্রোনেগেটিভিটি কার্বন থেকে বেশি, সেটা কী হতে পারে? ফন এলিমেন্ট হতে পারে, যেমন ফন মানে কি, FON, ফন। এটাকে ফন এলিমেন্টই বলা হয় কিন্তু। F ফর ফ্লুরিন, O ফর অক্সিজেন, N ফর নাইট্রোজেন। তো সেগুলো হতে পারে। তারপরে এই যে যদি আমি হ্যালোজেন বলি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সেগুলো হতে পারে। এগুলো এখানে আসতে পারে, ঠিক আছে? এগুলো এতটা আসবে না। এই যে ক্লোরিনটাই মেনলি, ব্রোমিন, আয়োডিন না, তো অত দূর না। এখানে এটা ভুল হয়েছে, ব্রোমিন, ক্লোরিন এতদূর আসবে না। ব্রোমিন, আয়োডিন এতদূর আসবে না, ফ্লুরিন, ক্লোরিন অবধি ঠিক আছে। ফ্লুরিন, ক্লোরিনটার মধ্যে আসতে পারে, তারপরে অক্সিজেন আসতে পারে, নাইট্রোজেন আসতে পারে, এই যে ফন এলিমেন্ট সেগুলো আসতে পারে। এরপরে যদি আমরা ডোনেটিং গ্রুপটাকে ধরি, তা ডোনেটিং গ্রুপ কী করবে? যে এই বন্ডের মধ্যে ইলেকট্রন ট্রান্সফার করবে। এবার ও নিজে থেকে ট্রান্সফার করছে না, যেহেতু এর ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে কম, তাহলে উল্টো দিক থেকে কী ভাবা যায়? যে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি এর থেকে বেশি, তাহলে কার্বন কিন্তু নিজে টানছে। এই জিনিসটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ যে এই ডোনেটিং গ্রুপটা মানে কিন্তু সে ডোনেট করে না নিজে থেকে, কার্বন ওর থেকে ছিনিয়ে নেয়। তাই আলটিমেটলি আমরা এটাকে ডোনেটিং গ্রুপ বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ কি, ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের এই ডোনেটিং গ্রুপের থেকে বেশি। তাহলে এই যে ইলেকট্রনটা এখান থেকে টানা হলো, তাহলে তার ক্ষেত্রে কী হলো? যে এর যে বন্ডের ইলেকট্রনটা, সে কিন্তু বৃদ্ধি পেলো। তাহলে ডেল্টা নেগেটিভ হয়ে গেল, ডেল্টা নেগেটিভ।
তাহলে এ আবার পাশাজনকে একটু দেবে, যেহেতু এর বেশি হয়ে যাচ্ছে ডেল্টা নেগেটিভ, তাহলে সে পাশাজনকে ট্রান্সফার করবে, তারও ডেল্টা নেগেটিভ হবে, তারও ডেল্টা নেগেটিভ হবে। এটাও একই রকমভাবে উল্টোটা হবে, জাস্ট যে এর মধ্যে বেশি হয়ে গেল, সবচেয়ে বেশি নেগেটিভিটি, তারপর সে পাশাজনকে একটু দিল, তার মধ্যে একটু কম হলো, আর একদম তারপর থেকে আরও কম হয়ে গেল। তাহলে আলটিমেটলি 3টে গ্রুপের মধ্যে হবে, মানে 3টে কার্বন অব্দি চলে, তার বেশি এফেক্টটা দেখা যায় না। এবার এটাকে বলবো কি পজিটিভ আইই প্লাস আই। কেন? কারণ এই ইলেকট্রন ডোনেট করছে। তাহলে যে ইলেকট্রন বের করে নিচ্ছে তাকে বলবো নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট মাইনাস আই, আর যে ইলেকট্রন দিচ্ছে তাকে বলবো পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট বা প্লাস আই। ঠিক আছে? এবার এর মধ্যে কী কী আছে? অ্যালকেল গ্রুপ আছে, CH3 CH2 CH3 এগুলো আছে, অ্যালকেল গ্রুপ আছে। এবার এইটার মধ্যে দেখ, এই জায়গাটায় এই জিনিসটাও জানতে হবে। এই বন্ডটার মধ্যে ধর, এই যে বেঞ্জিনের মধ্যে CH3 টলুইনের এই যে কার্বনটা, CH3 আছে, আর এইখানে যে এই বন্ডটা আছে, এই বন্ডের মধ্যে কী পার্থক্য আছে? এখানে এইটা কিন্তু sp3, এটা sp3 কারণ এর মধ্যে কোনো ডাবল বন্ড নেই, কারণ চারটে হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন, একটা সিঙ্গেল বন্ড আছে, চারটে সিগমা বন্ড আছে, তাহলে এটা হচ্ছে sp3। আর এইখানটা একটা ডাবল বন্ড আছে, তাহলে এটাকে বলবো sp2। তাহলে sp3 আর sp2 আমরা জানি যে এস ক্যারেক্টার যখনই বাড়বে তখন তার ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। এস ক্যারেক্টার বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। আর এস ক্যারেক্টারটা বাড়বে কীভাবে? যার এসপির সবচেয়ে বেশি এসপির সবথেকে বেশি এস ক্যারেক্টার। কেন? কারণ একটা এস একটা পি, 50% এস। sp2 1/3, sp2 1/3, sp3 হচ্ছে 1/4 এরকম। তাহলে এটা হচ্ছে 25%, এটা হচ্ছে 33%, আর এটা হচ্ছে 50%। তাহলে এস ক্যারেক্টার যখনই বাড়বে তখন তার ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তাহলে এইখানে যে sp3 এ কিন্তু লেস ইলেকট্রোনেগেটিভ, sp3টা লেস ইলেকট্রোনেগেটিভ। কেন? কারণ ওর এস ক্যারেক্টার কম। আর sp2 ওর এস ক্যারেক্টার বেশি, তাহলে ও মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে ও ইলেকট্রনটা কিন্তু টেনে নিল এই যে মিথাইল গ্রুপ থেকে। তাহলে মিথাইল গ্রুপ নিজে ইলেকট্রন দিল না, বরং ওর থেকে ইলেকট্রন ছিনিয়ে নেওয়া হলো। তাহলে এখান থেকে কিন্তু ইলেকট্রন এখানে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার, যে কেন এখানে CH3 এক কার্বন থাকা সত্ত্বেও কীভাবে ইলেকট্রনটা আসে। বোঝা গেল? কার্বন এটাও কার্বন, তাই তো এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির কোনো পার্থক্যই নেই, এটাই মনে হতে পারে। তাহলে কী করে ইলেকট্রন আসছে? এর আসার একটাই কারণ হলো যে এখানে এই যে এটা হচ্ছে sp3, আর এটা হচ্ছে sp2। তাহলে sp3 আর sp2 এর মধ্যে এস ক্যারেক্টারের ডিফারেন্স আছে, ফলে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স আছে, আর সেই জন্যই ইলেকট্রনটা ট্রান্সফার হচ্ছে, ইন্ডাকটিভ এফেক্ট দেখা যাচ্ছে। বোঝা গেছে এটা? এই যে এটা কয়েকটা পয়েন্ট আছে, ইলেকট্রন ট্রান্সফার পার্শিয়ালি অন কার্বন বন্ডস, এটাই পার্মানেন্ট এফেক্ট। বলছে এটি শুধুমাত্র 3টি কার্বন পর্যন্ত দেখা যায়, তারপরে প্রভাব দেখানো হয়। যেটাই বললাম যে ইন্ডাকটিভ এফেক্ট শুধুমাত্র 3টে কার্বন অবধি দেখা যায়। ক্লিয়ার? এবার একটা কোশ্চেন আসে এখানে, যে ফর্মিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কে বেশি আম্লিক ও কেন? ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তো ফর্মিক অ্যাসিডের মধ্যে দেখ, এখানে একটা হাইড্রোজেন আছে, আর এখানে যদি অ্যাসিটিক অ্যাসিড ধরা হয় তার মধ্যে একটা মিথাইল গ্রুপ আছে। তো এখন অ্যাসিডিটি কথাটার অর্থ কী? অ্যাসিডিটি কথাটার অর্থ হলো যে তার মধ্যে একটা OH যে গ্রুপটা থাকবে, সেই গ্রুপের থেকে এইচটা জলীয় দ্রবণে বেরিয়ে যাবে। এটাই তো অ্যাসিডিটি সে কখন প্রদর্শন করবে? যখন তার মধ্যে H+টা বেরিয়ে যাবে। ঠিক আছে? তাহলে H+টা যখন সে দ্রবণের মধ্যে বেরিয়ে যাবে, তাহলে এই যে আমরা যৌগটা পাবো, সেই যৌগের মধ্যে যে সহজে H+টা দ্রবণের মধ্যে দিতে পারবে সে বেশি আম্লিক। তাহলে দ্রবণের মধ্যে H+টা যে সহজে দেবে সে বেশি আম্লিক। তাহলে এইটার মধ্যে আর এটার মধ্যে কে বেশি সহজে H+টা দিচ্ছে সেটা আমরা দেখব। ঠিক আছে? তাহলে এই যে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে এখানে যে CH3টা সে কিন্তু প্লাস আই এফেক্ট দেখায়। প্লাস আই এফেক্ট যখন দেখায় সে ইলেকট্রন ডোনেট করবে, আর ইলেকট্রন ডোনেট করতে করতে এই যে OH এর বন্ডের যে স্ট্রেংথটা সে কিন্তু বাড়িয়ে দেবে। তাহলে ইলেকট্রন যখনই দিতে থাকবে, তাহলে এই যে OH এর যে স্ট্রেংথটা সেটা বেড়ে গেল। তাহলে OH বন্ডের যদি স্ট্রেংথ বেড়ে যায় তাহলে কি H সহজে বেরোবে না। তাহলে ইলেকট্রন ডেন্সিটি যখনই বাড়বে তাহলে বন্ড স্ট্রেংথ বাড়বে, আর ফলে H ওখান থেকে সহজে বেরোবে না। ফলে কিন্তু ওর মানে অ্যাসিডিটি ইনডাইরেক্টলি কমে গেল, যেটা এই HCOOH ও কিছু না করেও ওর অ্যাসিডিটি বেড়ে গেল। অ্যাসিডিটি এখানে ব্যাপারটা হলো, অ্যাসিডিটি কিন্তু ফর্মিক অ্যাসিডের
কথাটা ভালো করে বোঝ, ফর্মিক অ্যাসিডের অ্যাসিডিটি অ্যাসিটিক অ্যাসিডের থেকে বেশি নয়, বরং অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিডিটি ফর্মিক অ্যাসিডের থেকে কম। ব্যাপারটা এরকমই যে অ্যাসিটিক অ্যাসিড নিজে কাজ করছে, যার জন্যে তার অ্যাসিডিটি কমে যাচ্ছে, কিন্তু ফর্মিক অ্যাসিড কিছু না করেও তার যে অ্যাসিডিটিটা সেটা একই থাকছে, একই লেভেলে থাকছে স্ট্যান্ডার্ডে। সেই জন্য আমরা বলবো যে ফর্মিক অ্যাসিডের অ্যাসিডিটি অ্যাসিডিক অ্যাসিডের থেকে বেশি, কোশ্চেন এটাই আসবে। কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, অ্যাসিডিক অ্যাসিডের অ্যাসিডিটি ফর্মিক অ্যাসিডের থেকে কম। আশা করি বোঝা গেল এটা। তো এখানে আরও কয়েকটা কোশ্চেন আসে অ্যাসিডিটির থেকে, যেই তো ট্রাইমিথাইল অ্যাসিডিক অ্যাসিড, ডাইমিথাইল অ্যাসিডিক অ্যাসিড আর নর্মাল অ্যাসিডিক অ্যাসিড, সেটা থেকে কীভাবে, সরি এটাতে অ্যালকোহল, এটা অ্যালকোহল দিয়ে কোশ্চেন, এটা অ্যালকোহল আসবে, অ্যাসিডও আসতে পারে, ট্রাইফ্লুরো অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে, ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড, এরকম। এবার আসছে রেজোন্যান্সটা কি দেখ। এবার এই রেজোন্যান্স এফেক্ট আর মেজোমেরিক এফেক্ট, এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এবার রেজোন্যান্স এফেক্টটা কিন্তু আইওসি, তোরা যখন কেমিক্যাল বন্ডিং পড়েছিস, তো কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যেও কিন্তু একটা রেজোন্যান্স ছিল। তো সেখানে এই রেজোন্যান্সটা কিন্তু সেখানে যেটা ছিল যে আমরা করেছিলাম যে নাইট্রেট, তারপরে কার্বনেট, সেগুলো আমরা রেজোন্যান্স বানিয়েছিলাম না। তো সেখানে আইওসি আর ওএসি, মানে ইনঅর্গানিক কেমিস্ট্রি আর অর্গানিক কেমিস্ট্রি, দুটোর মধ্যেই আমরা যেটা পাই সেটা হচ্ছে রেজোন্যান্স, ঠিক আছে। কিন্তু শুধুমাত্র যে আমরা অর্গানিক কেমিস্ট্রির মধ্যে যেটা পাই সেটা হচ্ছে মেজোমেরিক এফেক্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন ব্যাপার, যে রেজোন্যান্স আর মেজোমেরিক মধ্যে পার্থক্য এইটাই। এবার রেজোন্যান্সটা অ্যাকচুয়ালি কী এবং সেটা কী কাজে লাগে, কী জন্য হয় রেজোন্যান্স কোনো একটা কম্পাউন্ডের যার মধ্যে পাই বন্ড আছে, তো সেই পাই বন্ডের ডিসলোকেশন করার ফলে, ডিলোকালাইজেশন করার ফলে তার মধ্যে স্টেবিলিটিটা বাড়ায়। তো অ্যাকচুয়ালি কীরকম দেখায় এটা, যে এর যে মলিকুলার যে কনসেপ্টটা সেটা হলো এরকম, যে এই যে একটা ধর বেঞ্জিন রিং, তো তার মধ্যে এই যে 3টে পাই বন্ড আছে। এবার এই পাই বন্ডগুলো ডিলোকালাইজেশন হয়, মানে একটা জায়গা থেকে ইলেকট্রনগুলো আর একটা জায়গাতে সরে যায়। তো অ্যাকচুয়ালি এই যে এরকমভাবে তারা ইলেকট্রনগুলো ঘুরছে, সবসময় এরকমভাবে ঘুরছে ইলেকট্রনগুলো। তো এই যে ঘূর্ণনের ফলে ইলেকট্রনগুলোর সবসময় যে ঘূর্ণন, তো এই ঘূর্ণনের জন্য কি হয়, যে আমরা সেই জানি ম্যাক্সওয়েল পড়েছিলাম, ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিজম, যে বললো কোনো একটা চার্জযুক্ত কণা যদি এরকম অ্যাক্সিলারেটেড মোশনে চলে, তাহলে তার ক্ষেত্রে কী হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নির্গত হয়। তো ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ নির্গত হয়ে যায়, তার ফলে কী হয়, তার এনার্জি লুজ হচ্ছে। তো এনার্জি লুজ হলে মনে রাখতে হবে যে এনার্জি কোনো একটা সিস্টেমের যত কম হবে, পোটেনশিয়াল এনার্জি কোনো একটা সিস্টেমের যত কম হবে, তার কিন্তু স্টেবিলিটি তত বাড়বে, ঠিক আছে। তো এইখানে যে ইলেকট্রনগুলো, এই যে ডিলোকালাইজেশন হচ্ছে কন্টিনিউয়াসলি, তো এই ডিলোকালাইজেশনের ফলে তারা কিন্তু একটা এনার্জি রিলিজ করে, সেই এনার্জিটাকে বলা হয় রেজোন্যান্স এনার্জি। তো রেজোন্যান্স এনার্জিটা রিলিজ করার ফলে সে কিন্তু একটা এক্সট্রা স্টেবিলিটি পায়, সেটাকে বলা হয় রেজোন্যান্স এফেক্ট। ক্লিয়ার? এটা হচ্ছে মলিকুলার কনসেপ্ট, আসলে কোনো জায়গাতে ছিল না, বুঝেন একটু। তাহলে রেজোন্যান্সটা কেন হয়, কেন একটা সিস্টেম করছে এটা, তার কারণ হচ্ছে এইটাই, আর কিছু না। এটা তো পড়বই আমরা রেজোন্যান্সের, বাকি সব কিছু সব জায়গাতেই পড়ি, সব বইতে আছে। মেন যেটা এক্সট্রা সেটা হচ্ছে এইটাই, যে রেজোন্যান্স কেন হচ্ছে, তার নিজের সিস্টেমের স্টেবিলিটিটা বাড়ানোর জন্য। আর স্টেবিলিটি কীভাবে বাড়ছে, যদি তার মধ্যে ইলেকট্রন ডিলোকালাইজেশন হয়, তাহলে সে তার মধ্যে থেকে এনার্জিটাকে রেজোন্যান্স এনার্জি হিসেবে বের করবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে। এটাই হলো এটা। এবার প্লাস আর প্লাস এম, মাইনাস আর মাইনাস এম, মানে যেরকম আই পড়লাম, প্লাস আই মাইনাস আই, কোথায় চলে এই যে প্লাস আই পড়লাম, মাইনাস আই পড়লাম। তো এখানে রেজোন্যান্সের ক্ষেত্রেও সেরকম প্লাস আর প্লাস এম বা মাইনাস আর মাইনাস এম ফর মেজোমেরিক, আর ফর রেজোন্যান্স। তাহলে প্লাস আর প্লাস এম আর মাইনাস এম হতে পারে। তাহলে প্লাস আর মানে কি, যদি কোনো একটা সিস্টেমের মধ্যে ইলেকট্রন ট্রান্সফার হয়, হচ্ছে, যেমন এখানে যে NH2 এর এইটাকে নিজে এখানে ট্রান্সফার করছে ভিতরে বেঞ্জিনের মধ্যে, তাহলে সিস্টেমের মধ্যে গ্রুপ থেকে ইলেকট্রন যাচ্ছে, সেটাকে বলা হয় প্লাস আর বা প্লাস এম। আর যদি সিস্টেম থেকে ইলেকট্রন টেনে নেওয়া হয়, তাহলে সেটাকে বলবো আমরা মাইনাস আর বা মাইনাস এম। তো এর কয়েকটা রুল আছে, যে ধর একটা ডবল বন্ড সিস্টেম আছে, আর সেই ডবল বন্ড সিস্টেমের সঙ্গে আর একটা যে অ্যাটম যুক্ত আছে, তার মাথায় প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, লোন পেয়ার হতে পারে, বা লোন ইলেকট্রন হতে পারে, অড ইলেকট্রন হতে পারে। তো এই প্রত্যেকটা কী করবে, সে তাদের মধ্যে ইলেকট্রন যে রেজোন্যান্সের কন্ডিশন সেটা ফুলফিল করবে। তাহলে রেজোন্যান্সের কন্ডিশনের এই যে দুটো শর্ত আছে, একটা হচ্ছে এইটা, যেটা ডাবল বন্ড সিস্টেমের সঙ্গে আর একটা অ্যাটম আছে যার মধ্যে প্লাস বা মাইনাস বা ডাবল বন্ড বা লোন পেয়ার বা সিঙ্গেল লোন ইলেকট্রন আছে,
অথবা একটা কনজুগেটেড সিস্টেম আছে, মানে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, পাই সিগমা পাই এরকম একটা সিস্টেম কনজুগেটেড সিস্টেম বলা হয়, যেমন বেঞ্জিনের মধ্যে আছে। এই যে বেঞ্জিন করলাম না, এই যে পাই সিগমা এরকম, তো এটাকে বলা হয় কনজুগেটেড সিস্টেম। তার রেজোনেন্সের এই দুটো শর্ত যদি কোনো একটা ফুলফিল করে, তাহলে আমরা বলবো সে রেজোনেন্স করবে। তো এখানে রেজোনেন্সের কয়েকটা গ্রুপ আছে, যে এগুলো জানতে হবে যে কী কী গ্রুপ আমাদের এখানে আছে। যে প্লাস আর প্লাস এম এর মধ্যে, প্লাস আর গ্রুপের মধ্যে কী আছে, NH2 গ্রুপ আছে, ওয়েজ গ্রুপ আছে, OCH3 গ্রুপ আছে, ঠিক আছে। একটু কয়েকটা এক্সাম্পল, এগুলো প্লাস আর প্লাস এম দেখাবে। মাইনাস আর মাইনাস এম কী দেখাবে, NO2 দেখাবে, CHO দেখাবে, COCH3 দেখাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে মাইনাস আর মাইনাস এম। এবার যদি হ্যালোজেনের কথা ধরা হয়, হ্যালোজেনের ক্ষেত্রে কী করে, হ্যালোজেন কিন্তু মাইনাস আইটাকে বেশি প্রায়োরিটি দেয়। বোঝা গেছে? কোনো একটা গ্রুপ ধর কোনো একটা সিস্টেম, তার মধ্যে যদি এখন আমি হ্যালোজেনকে যুক্ত করে দিই, তাহলে হ্যালোজেনের ক্ষেত্রে কিন্তু সে প্লাস এমটা দেখানোর কথা ছিল। কেন? কারণ ফ্লুরিনের দেখ, এই যে ধর ফ্লুরিনটা দেখ, যদি ধরা হয় এখানে 1 2 3 তিনটে লোন পেয়ার আছে। এই তিনটে লোন পেয়ার থাকার জন্য সে কিন্তু দিতে পারতো যে লোন পেয়ার দিয়ে সে প্লাস এম দেখাবে, কিন্তু অ্যাকচুয়ালি তার যে ইলেকট্রোনেগেটিভিটিটা এতটাই বেশি, তাহলে ফ্লুরিন ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি এতটাই বেশি যে তারা কি করবে, সেখান থেকে ইলেকট্রনকে টেনে নেবে, মাইনাস আইটা দেখাবে। এবার সেটা কিন্তু ডাইরেক্ট মানে মিজোমেরিক হয়ে যাচ্ছে না, ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির জন্য। তাহলে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি এতটাই বেশি যে সে প্লাস এম দেখানোর আগেই মাইনাস আইটাই বেশি পরিমাণে দেখিয়ে দেয়। তাহলে মনে রাখতে হবে যে হ্যালোজেনের ক্ষেত্রে, ফ্লুরিন ক্লোরিনের ক্ষেত্রে মাইনাস আইটা কিন্তু প্লাস এমের থেকে বেশি প্রায়োরিটি পায়, বেশি দেখায় ওটা, ঠিক আছে। এছাড়া মাইনাস আর গ্রুপ কী কী আছে, NO2 গ্রুপ আছে, সবচেয়ে স্ট্রং মাইনাস এম গ্রুপ হচ্ছে NO2 গ্রুপ, তারপরে CHO গ্রুপ আছে, COCH3 গ্রুপ আছে, এগুলো হচ্ছে হাইপার কনজুগেশন। আর কী কী বাকি আছে, টোমানিক এফেক্ট, বন্ড ক্লিভেজ, অ্যাকশন মেকানিজম, ঠিক আছে, হয়ে যাবে। কোথায় গেল রেজোন্যান্স, হাইপার কনজুগেশন দেখ। তো এবার হাইপার কনজুগেশন কেসটা কী বলছে, নো বন্ড রেজোন্যান্স বা বেকার নাথান এফেক্ট বা সিগমা পাই রেজোন্যান্স। তো এখানে এটা অনেকটা দেখতে টটোমেরিজম টাইপেরই মনে হয়, কিন্তু এর মধ্যে কিন্তু সি ডাবল বন্ড ও নেই, ঠিক আছে, সি ডাবল বন্ড ও নেই, বা এর মধ্যে কিটো ইনল কোনো সিস্টেম নেই। তো ব্যাপারটা এরকম দেখ, যে এই যে CH2 প্লাস, ধরো একটা স্ট্রাকচার আছে CH3 CH2 প্লাস, মানে একটা কার্বোকার্বন বলতে পারিস, CH3 CH2 প্লাস, এই যে CH3 CH2 প্লাস, এটা একটা কার্বোকার্বন সিস্টেম, ঠিক আছে। তো এই কার্বোকার্বন সিস্টেমের মধ্যে এই যে হাইড্রোজেনটা, এই যদি তার বন্ডটাকে এখানে ডোনেট করে যায়, তাহলে এই যে বন্ডের যে ইলেকট্রনটা সে পেয়ে গিয়ে এখানে কী হবে, এই পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করে দিল। মানে এই যে ইলেকট্রনটা, সে তো একটা দিয়ে গেল ইলেকট্রন, তাহলে তার যে দুটো ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন কার্বনের নিজের আর একটা হাইড্রোজেনের, তাহলে সে নিজে ইলেকট্রনটাকে ডোনেট করে গেল এখানে, তাহলে এই পজিটিভ চার্জটা নিউট্রালাইজ হয়ে গেল, এখানে কোনো চার্জ নেই আর। কিন্তু হাইড্রোজেন তো নিজের ইলেকট্রনটাকে বের করে দিয়েছে, তাহলে তার মধ্যে একটা পজিটিভিটি চলে আসবে, তাহলে এটা হাইড্রোজেন পজিটিভ হয়ে গেল এটা। তাহলে এই যে প্লাস হাইড্রোজেনটাই কিন্তু এই সিস্টেমের চারপাশে আবার ঘোরাঘুরি করবে। ব্যাপারটা বোঝা গেল কীরকম হলো? তাহলে এই যে সিগমার ইলেকট্রনটা কিন্তু এখানে পাই হয়ে গেছে, তাহলে সিগমা পাই রেজোন্যান্স এরকম বলা হচ্ছে, ওই জন্য সিগমার এই যে সিগমার যে ইলেকট্রনটা, সেটা কিন্তু এই যে পাই হয়ে গেল এখানে, বোঝা গেছে? তাহলে এখানে কী লেখা আছে, একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে, যে এই যে কার্বন আয়ন ডু নট শো হাইপার কনজুগেশন। কার্বন আয়ন কিন্তু কোনোদিন হাইপার কনজুগেশন শো করে না, একমাত্র একটা আছে, যেটা হচ্ছে ওই CH3CCl3 মাইনাস, সেটা ওই রিভার্স হাইপার কনজুগেশন করে, যদি অত ডিটেলসে কোনোদিনই দরকার নেই তোদের, ঠিক আছে। মোটামুটি এটা জেনে রাখবি যে কার্বন আয়ন কিন্তু হাইপার কনজুগেশন শো করে না, ঠিক আছে, খুব রেয়ার কেস ছাড়া, সেটা এক্সাম্পল আলাদা। তো এখানে এবার যে নাম্বার অফ হাইপার কনজুগেশন স্ট্রাকচার, তা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার যেটা, কতগুলো স্ট্রাকচার হবে, সেটা হচ্ছে নাম্বার অফ আলফা হাইড্রোজেন +1, মানে যতগুলো আলফা হাইড্রোজেন আছে +1, এইটাই তোদের কাজে লাগবে এখানে তোদের এক্সামের জন্যে, যে নাম্বার অফ আলফা হাইড্রোজেন +1, তাহলে কতগুলো আলফা হাইড্রোজেন আছে সেটা কীভাবে দেখবো? ধর এই যে প্লাসটা, এই প্লাসের মানে এইটাকে যদি আমি মেন গ্রুপ ধরি, তাহলে এর যে কার্বনটার সঙ্গে যুক্ত আছে, সেই কার্বনটা কি প্রাইমারি কার্বন, তাহলে যেহেতু একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এই যে প্রাইমারি কার্বনটার মধ্যে কটা হাইড্রোজেন আছে, 1 2 3টে, তাহলে 3টে হাইড্রোজেন আছে, তার মানে এর হাইপার কনজুগেশন স্ট্রাকচার 3টে পাওয়া যায়, 3 + 1 4টে পাওয়া যাবে। মানে নাম্বার অফ আলফা হাইড্রোজেন যেহেতু এর মধ্যে 3 আছে, তাহলে 3 + 1 4, তাহলে 4টে পাওয়া যাবে, ঠিক আছে। এবার কী বলছে দেখ, ডাবল বন্ড কার্বনের সঙ্গে যুক্ত যে কার্বন বা কার্বন আয়নের সঙ্গে যুক্ত যে কার্বন, তাকে বলা হয়
কার্বোক্যাটায়ন, ডাবল বন্ড কার্বনের সঙ্গে যুক্ত যে কার্বন বা কার্বোক্যাটায়নের সঙ্গে যুক্ত যে কার্বন তাকে বলা হয় আলফা কার্বন, আর তার সঙ্গে যুক্ত যে কার্বন তাকে বলা হয় হাইড্রোজেন, তাকে বলা হবে আলফা হাইড্রোজেন। তাহলে আলফার ব্যাপারটা তো বুঝিয়েছি আগে, যে ধর কোনো একটা কার্বোক্যাটায়ন তার সে যে কার্বনটার সঙ্গে যুক্ত আছে তাকে বলা হবে আলফা কার্বন, আর যে ডবল বন্ডটা সেই ডবল বন্ডটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে তাকে বলা হবে আলফা। এমন নয় যে এইখানে যে ডবল বন্ডটা যে কার্বনগুলোর মধ্যে রয়েছে তারা আলফা, একদমই নয়। আমাদের মেন গ্রুপ, সেই গ্রুপটা যার সঙ্গে যুক্ত আছে যে কার্বন সেটাকে বলা হবে আলফা কার্বন। তাহলে এইখানে এর মধ্যে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই, কোনো আলফা কার্বনই নেই এর মধ্যে। এইটা দেখ, এইটা হচ্ছে মেন গ্রুপ, তার সে আর একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, এটাকে বলা হবে আলফা কার্বন। আর এর মধ্যে কটা হাইড্রোজেন আছে? 3টে, তাহলে 3 আলফা হাইড্রোজেন। এটার ক্ষেত্রে কটা? এটার ক্ষেত্রে 2 আলফা কার্বন আছে, তাহলে 6টা আলফা হাইড্রোজেন, এরকম। এবার অ্যালকিনের স্টেবিলিটি, এটা একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেনের পার্ট, এটা তোদেও দরকার। এটা যে অ্যালকিনের স্টেবিলিটি কীভাবে বের করা হয়? অ্যালকিনের স্টেবিলিটি হচ্ছে নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। তাহলে যতগুলো হাইপার কনজুগেশন স্ট্রাকচার পাওয়া যাবে ততটা স্টেবিলিটি বাড়বে। এবার হাইপার কনজুগেশন স্ট্রাকচার বেশি কখন হবে? যখন তার আলফা হাইড্রোজেন বেশি হবে। তাহলে আলটিমেটলি আমি কি বলতে পারি যে যতগুলো আলফা হাইড্রোজেন বেশি হবে তত তার অ্যালকিনের স্টেবিলিটি বাড়বে। তাহলে ওই জন্য আমি সবসময় আলফা হাইড্রোজেন চেক করবো যে অ্যালকিনের স্টেবিলিটি মাপার জন্য। ঠিক আছে, এর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এইটা, যে বিউট ওয়ান ইন আর বিউট 2 ইনের মধ্যে মানে কোনটা বেশি স্টেবল? তো এটা কোশ্চেন আসে কিন্তু, সেটা দেখতে হয় যে বিউট 1 ইনের মধ্যে ধরে এই যে টার্মিনাল আছে, টার্মিনাল কার্বন ডাবল বন্ড আছে, তাহলে এর একটা আলফা কার্বন আছে, তার মধ্যে 2 আলফা হাইড্রোজেন আছে। আর যদি বিউট 2 ইন ধরি, তাহলে বিউট 2 ইনের মধ্যে এইখানে মাঝখানে কার্বন ডাবল বন্ড আছে, আর দুদিকে 2 কার্বন রয়েছে, যার আলফা হাইড্রোজেন কটা আছে? 3 × 3 মানে 3 6টা। তাহলে যার বেশি আলফা হাইড্রোজেন রয়েছে সে বেশি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার দেখাবে। তাহলে এর 6টা আলফা হাইড্রোজেন রয়েছে আর এর 2। তাহলে যার 6টা রয়েছে সে বেশি অবভিয়াসলি হাইপার কনজুগেশন স্ট্রাকচার দেখাবে, আর সে বেশি স্টেবল হবে। সেই জন্যে বিউট 2 ইনের স্টেবিলিটি বিউট 1 ইনের থেকে বেশি হয়। ঠিক আছে, বিউট 2 ইনের স্টেবিলিটি বিউট 1 এর থেকে বেশি। এবার দেখ এইটা, এই যে স্ট্রাকচারটা 2,3 ডাইমিথাইল বিউট 2 ইন, এটা কিন্তু অলমোস্ট বলা হয় মোস্ট নাম্বার অফ আলফা হাইড্রোজেন ইন অ্যান অ্যালকিন। তাহলে একটা অ্যালকিনের মধ্যে ম্যাক্সিমাম যতগুলো আলফা হাইড্রোজেন থাকতে পারে সেটা হচ্ছে 12টা, আর 4টে আলফা কার্বন থাকতে পারে, সেটা কিন্তু এই কম্পাউন্ডটা মনে রাখবি, 2,3 ডাইমিথাইল বিউট 2 ইন। মানে এইখানে এই যে ডবল বন্ডটা থাকলো আর তার সঙ্গে চারদিকে 4টে আলফা কার্বন থাকলো, আর প্রত্যেকের মধ্যে 3টে করে হাইড্রোজেন আছে, তাহলে 3 4 12, এর থেকে তো বেশি কিছু হতে পারে না, আর এটা তো ম্যাক্সিমাম। তাহলে 12খানা আলফা হাইড্রোজেন আর 4টে আলফা কার্বন, এটা হচ্ছে ম্যাক্সিমাম একটা কোনো অ্যালকিনের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, এটা। এবার আছে লাস্ট ইলেকট্রোমেরিক এফেক্ট। ইলেকট্রোমেরিক এফেক্টটা হচ্ছে টেম্পোরারি এফেক্ট, যেটা শুধুমাত্র ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল মানে কোনো রিয়েজেন্টের সামনে থাকলেই এটা দেখাবে একমাত্র। ধরো যে একটা ইলেকট্রোফাইল এলো, ঠিক আছে, ইলেকট্রোফাইল মানে কি? যার মধ্যে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে। ঠিক আছে, ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, মানে ইলেকট্রন কম আছে আর সে ইলেকট্রন চাইছে। ফাইল মানে লাভিং, ফাইল ফর লাভ। তাহলে এখানে ইলেকট্রোফাইল মানে যে ইলেকট্রনকে খুঁজছে, ইলেকট্রন লাভার, তাহলে সেটাকে বলা হয় ইলেকট্রোফাইল। তাহলে যে এখানে কী হবে, এই ইলেকট্রোফাইলের সামনে থাকার জন্য এই ডবল বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে এর মাথায় ইলেকট্রনটা দিয়ে দেবে। তাহলে এখানে নেগেটিভ এলো, এখানে পজিটিভ। তাহলে এই নেগেটিভটা এখন এইখানে ইলেকট্রোফাইলকে নেবে, নিয়ে কী তৈরি করলো? এই যে ইলেকট্রোফাইলের সঙ্গে এই যে বন্ড তৈরি করলো, আর এখানে একটা পজিটিভ চার্জ এসে গেলো। একই রকমের নিউক্লিওফাইলের সঙ্গে কী হবে? এই যে পজিটিভ চার্জটা, এই পজিটিভ চার্জটা নেবে নিউক্লিওফাইল, নিয়ে এখানে নিউক্লিওফাইলের সঙ্গে তৈরি করলো বন্ড, আর এখানে কার্বন নেগেটিভটা থেকে গেল। তাহলে এরকমই যে যতক্ষণ না রিয়েজেন্ট আসে ততক্ষণ এ কোনো এফেক্ট তৈরি করবে না, বোঝা গেছে? আর এই যে হাইপার কনজুগেশন, রেজোন্যান্স বা ইন্ডাকটিভ এফেক্ট, এগুলো কিন্তু পার্মানেন্ট এফেক্ট, আর সেই রিয়েজেন্ট আসুক বা না আসুক তার কিন্তু ওই একই অবস্থাতেই থেকে যায়। ক্লিয়ার? এটা। এবার বন্ড ক্লিভেজ, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, যে বন্ড ক্লিভেজ কী কীভাবে হতে পারে? সমবিভাজন, হোমোলাইটিক ক্লিভেজ হতে পারে, আর হেটারোলাইটিক ক্লিভেজ হতে পারে। সমবিভাজন মানে কি? একইভাবে 2 ইলেকট্রন দুদিকে সমানভাবে ভাগ হয়ে গেল, তাহলে একটা ইলেকট্রন এখানে এলো, একটা ইলেকট্রন এখানে এলো, তাহলে দুটোই কী হলো? মুক্তমূলক তৈরি হলো, ফ্রি রেডিক্যাল তৈরি হলো। ঠিক আছে, মুক্তমূলক। আর যদি হেটারোলাইটিক ক্লিভেজ হয় তাহলে 2 বন্ডই একজন নিয়ে নেবে, ধর বি নিয়ে নিল, তাহলে বি মাইনাস হয়ে গেল আর এ প্লাস হয়ে গেল, এর একটা ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে আর বি এর একটা ইলেকট্রন এক্সট্রা হয়ে গেছে। তাহলে দুটোর ক্ষেত্রে কী হয়ে গেল? একটা পজিটিভ একটা নেগেটিভ। তো এটাকে বলা হবে, এটার মধ্যে এটা কি? এ প্লাসটা কার্বোক্যাটায়ন, আর বি মাইনাসটা কি? কার্বন আয়ন। ঠিক আছে, এটা সমবিভাজন ও সমবিভাজন। এবার রিয়াকশন মেকানিজমের মধ্যে কী কী রিয়াকশন মেকানিজম হয়? অ্যাডিশন রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন, সাবস্টিটিউশন রিয়াকশন, রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। তো অ্যাডিশনের মধ্যে কী কী আছে? ইলেকট্রোফিলিক অ্যাডিশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন,
এলিমিনেশনের মধ্যে E1 E2 E1CB, সাবস্টিটিউশনের মধ্যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, ফ্রি রেডিকাল সাবস্টিটিউশন, আর রিঅ্যারেঞ্জমেন্টের মধ্যে কার্বোক্যাটায়ন। ঠিক আছে, এবার অ্যাডিশনটা ইলেকট্রোফিলিক অ্যাডিশনটা তোদের এখানে আছে, যেটা আমরা পড়বো হচ্ছে হাইড্রোকার্বনের মধ্যে, মার্কনিকফ রুলের মধ্যে পড়বো ইলেকট্রোফিলিক অ্যাডিশনটা। তারপরে নিউক্লিওফিলিক অ্যাডিশনটা সেটা হচ্ছে ক্লাস 12-এ আছে অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের মধ্যে। তারপরে এলিমিনেশনের মধ্যে E1 E2 E1CB ম্যাক্সিমামটাই ক্লাস 12-এই আছে মোটামুটি, তো আমরা এখানে ইয়নটা কিছুটা দেখব। সাবস্টিটিউশনের মধ্যে কী আছে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, যেটা আমরা এখানে দেখব 11-এ, সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে আছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, সেটা ওখানে পাবো। তারপরে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন SN1 SN2 রিয়াকশন, যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস 12-এর রিয়াকশন মেকানিজমের মধ্যে, সেটা হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন ক্লাস 12-এ পাবো। ফ্রি রেডিকালটা এখানে পাবো, যেটা হচ্ছে অ্যান্টি মার্কনিকফ ফ্রি রেডিকাল সাবস্টিটিউশন। তারপরে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, এটাও ক্লাস 12-এ আছে। রিঅ্যারেঞ্জমেন্টটাও এখানে আছে কার্বোক্যাটায়ন একটু খুব বেশি নেই। তো অ্যাডিশনটা কীরকম, অ্যাডিশন মানে হচ্ছে যেমন আমরা পড়তাম যে হাইড্রোজেন এর মধ্যে যুক্ত হয়ে গেল, ডাবল বন্ডটা ভেঙে গিয়ে এই হাইড্রোজেন যুক্ত হলো, এখানে হাইড্রোজেন যুক্ত হলো, এটা হচ্ছে অ্যাডিশন। এলিমিনেশন কি, দুটো বন্ড বেরিয়ে যাওয়া, সেটাকে বলা হয় এলিমিনেশন। সাবস্টিটিউশন কি, একটা বন্ডের জায়গায় আরেকটা বন্ডটা চলে আসলো, একটা বন্ড ভেঙে গিয়ে একটা গ্রুপের জায়গায় আর একটা গ্রুপ চলে আসলো, তাকে বলা হবে সাবস্টিটিউশন। ঠিক আছে, আর রিঅ্যারেঞ্জমেন্টটা তো আলাদা, অ্যারোমেটিসিটি রিঅ্যারেঞ্জমেন্টের পরে হবে। ঠিক আছে, তো এবার এই স্থায়িত্বের ক্রম এখানে যেটা আছে, এই স্থায়িত্বের ক্রমের মধ্যে একটা লাস্ট পার্ট, স্থায়িত্বের ক্রমে এই যে স্থায়িত্বের ক্রমে এখানে ধর পজিটিভ চার্জ আছে, এখানে একটা CH3CH2 প্লাস CH3 তিনটে বন্ড আছে, তিনটে CH3 আছে প্লাস, একটা দুটো CH3 আছে প্লাস। ঠিক আছে, এবার কীভাবে স্থায়িত্বের ক্রম আমরা বের করতে পারি, ধর CH3CH2 প্লাস, এখানে এর মধ্যে একটা প্লাস আই হবে, কারণ কি একটা মিথাইল গ্রুপ আছে। এখানে তিনটে CH3 আছে, তারপরে কি তিনটে প্লাস আই হবে। এখানে দুটো মিথাইল গ্রুপ আছে, তাহলে এর মধ্যে কী হবে, দুটো প্লাস আই হবে। তাহলে এখানে এটা প্লাস, এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, তাহলে এর ক্ষেত্রে একটা প্লাস আই, এখানে তিনটে প্লাস আই, এখানে দুটো প্লাস আই। বোঝা গেছে? তাহলে স্টেবিলিটি কীভাবে হবে, যে বেশি এর কার্বনের যে প্লাসটা, এই যে কার্বন প্লাসটা মানে কি, এর ইলেকট্রনের ঘাটতি রয়েছে, ইলেকট্রন চাই ওর, তাহলে যে প্লাস আই বেশি করে দেবে, মানে সে ইলেকট্রন বেশি করে দিয়ে দিচ্ছে, তাকে ডোনেট করছে, তাহলে কী হবে, তার স্টেবিলিটি বেশি হবে। তাহলে যে তিনটে আই দিচ্ছে, তাহলে তার ক্ষেত্রে বেশি হবে সবচেয়ে, তাহলে ওই জন্য 2-এর স্টেবিলিটি সবচেয়ে বেশি, তারপরে 3, কারণ কি এর মধ্যে দুটো প্লাস আই আছে, আর যে 1 তার মধ্যে একটা আছে, ফলে 1। এই যে বক্সটা, এই বক্সটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবি। এই বক্সটা খুব 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 ইম্পর্টেন্ট, যে স্টেবিলিটি কীভাবে হয়, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কীভাবে হয়, আর কার্বনায়নের স্টেবিলিটি কীভাবে হয়। কার্বোক্যাটায়নটা যদি মনে রাখতে পারিস, কার্বনায়নটা ঠিক তার উল্টোটা, একদম উল্টো। তাহলে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কি, যে নাম্বার অফ প্লাস যত বেশি হবে, প্লাস আই প্লাস এম প্লাস যত বেশি হবে, তত তার কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়বে। আর যদি -m -i উল্টো হলে, মানে কম হলে, তার এর স্টেবিলিটি বাড়বে। আর বাকিটা ঠিক উল্টোটা। কার্বোক্যাটায়ন বুঝে গেলে কার্বনায়ন ঠিক তার উল্টোটা, ব্যাস এটাই। তো এই ছিল, এটা হচ্ছে GOC। তো এর এবার যে হাইড্রোকার্বনটা, এটার পরেরটাই বলছি, হাইড্রোকার্বনটার পরেরটাই আসবে।